শুনতে পাইতেছো আর দেখতে পাইতেছো? একটু ঝাপসা হয়ে যায়, বাট সব সময় না। ওকে, তাহলে ভাইয়া আমরা কিন্তু গতকালকে কনস্ট্যান্ট রিজিয়ন, সবাই শুনতে পাইতেছো না ভাইয়া? আমরা কিন্তু গতকালকে কনস্ট্যান্ট রিজিয়ন আর হইল তোমার কি ভ্যারিয়েবল রিজিয়ন, ফিক্সড রিজিয়ন আর ভ্যারিয়েবল রিজিয়ন, পরিবর্তনশীল অঞ্চল আর কনস্ট্যান্ট অঞ্চল নিয়ে কিন্তু আলোচনা করছি। বলছি যে কনস্ট্যান্ট রিজিয়নে 5 ধরনের সিকোয়েন্স পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড, তার উপর ভিত্তি করে তোমার কত প্রকার অ্যান্টিবডি, কত প্রকার ভাইয়া বলো? বলছিলাম 5 প্রকার। কি কি ভাইয়া? একটা হলো ইমিউনোগ্লোবিউলিন ভাইয়া, আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন মানে অ্যান্টিবডি ভাইয়া। আইজি মানে কি? আইজি মানে কি? ইমিউনোগ্লোবিউলিন। আর ইমিউনোগ্লোবিউলিন যা কথা, অ্যান্টিবডি কি কথা? একই কথা। এখন ভাইয়া ইমিউনো শব্দের অর্থ এমন একটা, গ্লোবিউলিন, গ্লোবিউলিন কি ভাইয়া প্রোটিন না এক ধরনের? অ্যালবুমিন, গ্লোবিন কিন্তু গ্লোবিউলিন। তবে গ্লোবিউলিন এমন একটা প্রোটিন যেটা ইমিউনো শব্দের অর্থ কি বলো? প্রতিরক্ষাতে হেল্প করে, তাকেই বলে ইমিউনোগ্লোবিউলিন। আচ্ছা ফাইন, তোমরা একটা জিনিসের নাম শুনছিলা, একটা জিনিসের নাম শুনছিলা যে যকৃতের কাজ কি? বলতে পারবা? যকৃৎ কি প্লাজমা প্রোটিন, কোন কোন প্লাজমা প্রোটিন বাদে সব প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে বলো তো? কোন প্লাজমা প্রোটিন বাদে বলতে পারবা কেউ? ঐশী পারবা? লিভার কোন প্লাজমা প্রোটিন বাদে সব প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে? লিভার সিনথেসাইজেস অল অফ দ্য প্লাজমা প্রোটিন এক্সেপ্ট কি? কোনটা পারবা? গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন। এই গামা গ্লোবিউলিন আর ইমিউনোগ্লোবিউলিন একই কথা। ইমিউনোগ্লোবিউলিন এক ধরনের কি গ্লোবিউলিন? গামা গ্লোবিউলিন। লাইনটা মনে পড়ছে? গামা গ্লোবিউলিন বাদে সকল প্লাজমা প্রোটিন লিভার সংশ্লেষ করে। মনে পড়ছে লাইন? দেখবা পরিপাক চ্যাপ্টারে লিভারের কাজে এটা দেওয়া আছে। গামা গ্লোবিউলিন বাদে সকল তোমার প্লাজমা প্রোটিন লিভার সংশ্লেষ করে। তাহলে গামা গ্লোবিউলিন কে সংশ্লেষ করে? অ্যান্টিবডি কে সংশ্লেষ করে ভাইয়া? কোন কোষ? বলতে পারো না, মনে নাই? প্লাজমা কোষ। প্লাজমা কোষ মানে বি লিম্ফোসাইটের, কার্যকর বি লিম্ফোসাইটের প্লাজমা কোষ বলে। কথা বলছে, এই প্লাজমা কোষ যদি অ্যান্টিবডি সৃষ্টি করে তাহলে তো ভাইয়া আর লিভারের ওটা সৃষ্টি করা লাগে না। তাহলে লিভার কিন্তু সব প্লাজমা প্রোটিন তৈরি করে এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন এক ধরনের ইমিউনোগ্লোবিউলিন, আর ইমিউনোগ্লোবিউলিন গামা গ্লোবিউলিন অ্যান্টিবডি একই কথা। সব ক্লিয়ার ভাইয়া? বলো তো সব ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এবার আসো ইমিউনোগ্লোবিউলিন গামা সিকোয়েন্সার হইতে পারে প্রথমে, ইমিউনোগ্লোবিউলিন মিউ সিকোয়েন্সার হইতে পারে, এম দিয়া হইলো মিউ সিকোয়েন্স, গামা সিকোয়েন্স এটারে বলে। ঠিক আছে, ইমিউনোগ্লোবিউলিন গামা সিকোয়েন্স মানে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স। কনস্ট্যান্ট রিজিয়ন 5 ধরনের সিকোয়েন্স থাকে। ঠিক আছে, ইমিউনোগ্লোবিউলিন এ তে আলফা সিকোয়েন্সের হইতে পারে ভাইয়া। ইমিউনোগ্লোবিউলিন এ এরপরে কি আছে? ইতে এপসাইলন সিকোয়েন্সের হইতে পারে ভাইয়া। আর ইমিউনোগ্লোবিউলিন ডি তে ডেল্টা সিকোয়েন্সের হইতে পারে। কথা বুঝতে পারছো? এরকম 5 ধরনের অ্যান্টিবডি হইতে পারে। কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, 5 ধরনের অ্যান্টিবডি হইতে পারে। এখন ভাইয়া কাহিনী কি? কাহিনী হলো এই 5 ধরনের অ্যান্টিবডি আমরা একটা একটা করে পড়বো। প্রথমে আসো আইজিজি হইলো ইমিউনোগ্লোবিউলিন গামা। এই অ্যান্টিবডির কাজ কি ভাইয়া? মনে রাখবা, এই অ্যান্টিবডি হইল মনোমার। মনোমার মানে কি জানো? মানে এটা মনোমার হিসেবে থাকে, অর্থাৎ এরকম ওয়াই হিসেবেই থাকে। ডাইমার মানে কি জানো? ধরো এই একটা ওয়াই, এই একটা অ্যান্টিবডি, দেখো বুঝাই। ডাইমার অ্যান্টিবডি মানে কি? এই একটা অ্যান্টিবডি ওয়াই, এই আরেকটা অ্যান্টিবডি ওয়াই, দুইটারে যদি ভাই তুমি একটা জে চেইন বা জয়নিং চেইন দিয়ে জোড়া লাগাই দাও, তাহলে এটা কি একসাথে কি এই পুরাটা কি বলো তো কি হয়ে গেল? এটা ডাইমার। ট্রাইমার মানে কি বুঝতে পারছো? 3টা অ্যান্টিবডি একসাথে থাকে। পেন্টামার মানে কি ভাইয়া? কয়টা অ্যান্টিবডি একসাথে থাকে?
5টা। তাহলে আমরা যে শিখলাম, আমরা কি শিখলাম? আইজিজি হইলো মনোমার, মানে আইজিজি কি কখনো 2টা 3টা একসাথে এরকম থাকে নাকি একা একাই থাকে? অ্যান্সার একা একাই থাকে। ফাইন, নাম্বার 1। নাম্বার 2 তোমার মনে রাখতে হবো আইজিজি হইলো ইন্টারনাল ফ্লুইডে পাওয়া যায়। ইন্টারনাল ফ্লুইড মানে কি ভাইয়া? মানুষের বডিতে ভিতরের মানে ভিতরের ফ্লুইড কি আছে? হাত কাটলে কি বাইরে? রক্ত। তাহলে রক্তই হইল মানুষের বডির ইন্টারনাল ফ্লুইড। শুধু রক্ত না ভাইয়া, লসিকাও বের হয়, টিস্যু রসও বের হয়। কি বের হয় না? লসিকা কিন্তু বের হয়, আমরা ওটা বুঝতে পারি না কারণ রক্তের অ্যামাউন্ট অনেক বেশি থাকে। এই জায়গায় কি লসিকা নালী নাই? আছে। লিম্ফ হয়ে এগুলো জায়গায় কি লিম্ফ গেনেন না, এগুলো কাটলে লসিকাও লিক হয়, কিন্তু রক্তের পরিমাণ এত বেশি থাকে যে লসিকা অতটা খেয়াল করা যায় না। রক্তের প্রেশারও বেশি থাকে লসিকার থেকে। টিস্যু ফ্লুইড বাইর হয় না ভাইয়া, টিস্যু ফ্লুইডও বের হয়। তাহলে মানুষের বডির মনে রাখবা গামা গ্লোবুলিন কই থাকে ভাইয়া? ইন্টারনাল ফ্লুইডে থাকে। ইন্টারনাল ফ্লুইড মানে কি? সবচেয়ে ভিতরের যে ফ্লুইড। মানব দেহের সবচেয়ে ভিতরের ফ্লুইড হলো রক্ত। কথা বুঝতে পারছো? এর থেকে ভিতরে নাই। লালা কি ভিতরের ফ্লুইড না বাইরের ফ্লুইড? অশ্রু কি ভিতরের ফ্লুইড না বাইরের ফ্লুইড? বীর্য কি ভিতরের ফ্লুইড না বাইরের ফ্লুইড? বাইরের। বীর্য কইতে গিয়া হয়ে যাইতেছে না? আচ্ছা যাই হোক, এখন দেখো তো এরপরে কি আর কি আছে? আর হলো এই যে নাকের যে সর্দি আছে, নাকের সর্দি কি বাইরের ফ্লুইড না ভিতরের ফ্লুইড? বাইরের। কিন্তু কারণ কি, যেই ফ্লুইড ভাই তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা নল দিয়ে অথবা যেটা দিয়েই হোক, ওটারে বাইরের ফ্লুইড বলে। রক্তের ভিতর মানে রক্তকে টাচ করতে হইলে তোমার বডি কাটা লাগবে নাকি না? কাটাই লাগবে। তুমি যেহেন দিয়েই যাও, যেহেতু ক্যারিকেচার করো, নল ঢুকাও টল ঢুকাও, রক্তকে টাচ করতে হলে তোমার ছিদ্র করা লাগবে। তো ভাই ইন্টারনাল ফ্লুইড মানে কি ভাইয়া? ইন্টারনাল ফ্লুইড 3 প্রকার আছে ভাইয়া, বুঝতে পারছো? একটা হলো রক্ত। রক্ত ভাইয়া কোথায় যায়? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা টিস্যু ফ্লুইডে যায় নাকি না? রক্তের পড়া এগুলা, রক্তের বেসিক। আর টিস্যু ফ্লুইড থেকে কি সৃষ্টি হয়? লসিকা সৃষ্টি হয়। পড়ছো রক্ত চ্যাপ্টারটা? টিস্যু ফ্লুইড থেকে কি সৃষ্টি হয়? লসিকা সৃষ্টি হয়, মনে আছে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে মানে সরি রক্ত থেকে 10% প্লাজমা লিক হয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যায়, এরপর ওইখান থেকে লসিকা সৃষ্টি হয়। মনে আছে? দেখাইছিলাম কিন্তু এটা, মনে আছে? আচ্ছা, এই যে তাহলে 3 জায়গায় কি পাইবা? তাহলে এই 3 জায়গায় কি পাবো ভাই? আইজি জি। মনে রাখবা যেই জায়গায় আইজি জি পাওয়া যায় ওইখানে আইজি এমও পাওয়া যায়, কিন্তু আইজি জি আর আইজি এম এর মধ্যে একটা পার্থক্য আছে। আইজিজি আর আইজিএম এর মধ্যে একটা পার্থক্য আছে। মনে রাখবা যেই জায়গায় আইজিজি পাওয়া যায় ওই জায়গায় আইজিএমও পাওয়া যায়, কিন্তু পার্থক্য কি? আইজিএম হইল পেন্টামার ভাইয়া, আইজিএম হইল পেন্টামার, আইজিএম হইল পেন্টামার। কথা বুঝতে পারছো? আর আইজিজি হইল মনোমার। তাহলে কে বেশি এফিশিয়েন্ট বলো তো, আইজিএম না আইজিজি? আইজিএম, তাই না? এফিশিয়েন্ট মানে কে একলা অনেকগুলো ধ্বংস করতে পারবো। তাহলে দেখো আইজিজি মানে আইজিএম দেখা মনে পড়ে আপাতত এটা দেখো, মনে রাখবা জাস্ট আইজিজি হলো একই জায়গায় পাওয়া যায়। আচ্ছা মনে রাখবা আইজিজি হলো মনোমার। মনোমার কি ছোট না বড় ভাইয়া? এই দেখো এটা হলো একটা আইজিজি আর এটা হলো একটা আইজিএম, মানে 5টা লাইগা মানে 5টা লাইগা একটা তৈরি করছে। তাহলে ভাইয়া কোনটা বড় বলো? আইজিএম না আইজিজি? আইজিএম বড়, আইজিজি কি ছোট। যেটা ছোট ওইটা ইজিলি কি বাইরে যাইতে পারে না একটা জায়গা থেকে। ধরো একটা রক্তনালী, এই রক্তনালীর মধ্যে এই 2 ধরনের অ্যান্টিবডি আছে, কোনটা ইজিলি বাইরে যেতে পারবো? যেটা ছোট, তাই না? যেটা ছোট এটা একটু চিপা চিপা দিয়ে কি হয়ে যেতে পারে? বাইরে যেতে পারে। তাহলে দেখো ইট ক্যান ক্রস ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার। ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার মানে কি পড়াইছিলাম, জিনতত্ত্ব চ্যাপ্টারে পড়াইছিলাম, মনে আছে? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস পড়ানোর সময় পড়াইছিলাম যে দেখো ধরো মায়ের রক্তের গ্রুপ হইল এ পজিটিভ, বাচ্চার রক্তের গ্রুপ কি বি পজিটিভ হইতে পারে না? হইতে পারে, ঠিক আছে, বি পজিটিভ হইতে পারে। তো এখন কথা হইলো যে মায়ের রক্তের গ্রুপ এ পজিটিভ, বাচ্চার রক্তের গ্রুপ বি পজিটিভ, তাহলে ভাইয়া মায়ের বডির যে ইমিউন সেলগুলো এগুলো কি বাচ্চার রক্তে গিয়ে রক্ত কোষগুলোরে মাইরা ফেলতে পারে না আরবিসিটারে? কিন্তু মারে না। কেন মারে না? কারণ ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার থাকে। মায়ের রক্ত আর বাচ্চার রক্ত কখনো মিক্স হয় না, বুঝতে পারছো? কখনো কি হয় না? মিক্স হয় না। অমরা এটারে মিক্স হইতে দেয় না। আমি তোমারে বুঝাই, দেখো এই যে বাচ্চা আছে পেটে, এ হলো পেটে হইলো বাচ্চা আছে, এই জায়গায় একটা ব্যারিয়ার থাকে। ব্যারিয়ার মানে বুঝতে পারছো তো?
এখানে একটা ব্যারিয়ার থাকে, আচ্ছা ফাইন, এখানে একটা ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারে কি রক্ত থেকে পুষ্টি উপাদানগুলো ট্রান্সফার হয়, কিন্তু রক্তের যেমন আরবিসি অ্যান্টিবডি এগুলা অ্যান্টিবডিও কিছু কিছু ট্রান্সফার হয়, আইজিজিটা হয়, আইজিএমটা হয় না, ঠিক আছে। সো অ্যান্টিবডিও কিছু কিছু ট্রান্সফার হয় যেটা বাচ্চার ইমিউনিটি ডেভেলপমেন্টেও হেল্প করে, কিন্তু ভাইয়া কোনো অ্যান্টিজেন কিন্তু ট্রান্সফার হয় না যাতে বাচ্চার বডিতে ইমিউনিটি ডেভেলপ না করে। কথা বুঝতে পারছো? অর্থাৎ মায়ের রক্ত আর বাচ্চার রক্ত মিশে না কেন? প্লাসেন্টা এটা মিশতে দেয় না। এটা কিন্তু জিনতত্ত্ব চ্যাপ্টারে পড়াইছি আমি, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এখন এটা নিয়ে এত গেঁজাইতে পারবো না। এখন কথা হইলো তোমার, আমি একটা কথা বলি ভাইয়া, আইজিজি আর আইজিএম এর কথা একটা বলি ভাইয়া, তোমাদের মনে আছে আমাদের আরবিসির উপরে কয় ধরনের অ্যান্টিজেন আছে? কয় ধরনের অ্যান্টিজেন আছে? 2 ধরনের, একটা হলো এবিও অ্যান্টিজেন আর একটা কি আরএইচ অ্যান্টিজেন, মনে আছে? মনে আছে? বলো। আর এই যে ভাইয়া তোমার ধরো ধরো সাপোজ আমি একটু মুছে দেই, একটা জিনিস বুঝাইতে হবে এখন, আমি একটু মুছে দেই। আমি হইলাম এই যে ধরো একটা রক্তনালী, এটা হলো তোমার রক্তনালী, তোমার রক্তনালী। আদনান তোমার ব্লাড গ্রুপ কি বলো? বি পজিটিভ। তাহলে দেখো তোমার আরবিসির উপরে অ্যান্টিজেন কি আছে বলো তো? 2টা অ্যান্টিজেন আছে, একটা হইলো বি অ্যান্টিজেন আর হইলো কি আরএইচ অ্যান্টিজেন। আমার রক্তের গ্রুপ কি জানো? ও নেগেটিভ। আমার রক্তের গ্রুপ কি ভাইয়া? ও নেগেটিভ। তাহলে ও নেগেটিভ কি আমার রক্তে কি কোনো অ্যান্টিজেন আছে আরবিসিতে? ও মানে কি? ও মানে শূন্য, মানে এখানে কোনো এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই। আর নেগেটিভ মানে কি? আরএইচ অ্যান্টিজেন থাকলে ওটারে বলে পজিটিভ ব্লাড গ্রুপ। আর আরএইচ অ্যান্টিজেন, যেমন তোমার রক্তের গ্রুপ যদি বি নেগেটিভ হইতো তাহলে তোমার আরবিসি দেখতে কেমন হইতো ভাইয়া? আরএইচ অ্যান্টিজেন থাকতো না, তখনই তুমি এটা বলতা নেগেটিভ। মানে নেগেটিভ মানে হলো অ্যাবসেন্স অফ আরএইচ অ্যান্টিজেন, যাই হোক। আর আমার রক্তের গ্রুপে কিছুই নাই, কোনো এবিও অ্যান্টিজেনও নাই কোনো। তাহলে মানব দেহের রক্তের গ্রুপে 2 ধরনের অ্যান্টিজেন, একটা থাকে এবিও আর এটা থাকে আরএইচ। আচ্ছা ভাইয়া বলো তো আদনান, তোমার রক্তের প্লাজমায় কি অ্যান্টিবডি আছে? রক্তের প্লাজমায় কি অ্যান্টিবডি? এখানে যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে রক্তের প্লাজমায় কি অ্যান্টিবডি? এ অ্যান্টিবডি আছে। তাহলে অ্যান্টিবডি কি আছে? এ। এইটুকু কি ভাই আমরা পড়ছি না আগে, যে অ্যান্টিজেন যেটা থাকে ওটার বিপরীত অ্যান্টিবডি প্লাজমায় থাকে? পড়ছি না পড়ি নাই বলো? কিন্তু আমরা কি কখনো বলছি ভাই এই অ্যান্টিবডিটা কোন টাইপের? আইজিজি, আইজিএম, আইজি, মানে কোন কোন টাইপের, এটা কি কখনো বলছি ভাইয়া? বলো। বলি নাই। মনে রাখবা এবিও অ্যান্টিবডি, এটা কি এবিও না? এবিও মানে বুঝতে পারছো তো, মানে এই এইটার জন্য দায়ী অ্যান্টিবডি, এবিও অ্যান্টিবডি সবসময় আইজিএম হয়। কি হয় ভাইয়া? এবিও অ্যান্টিবডি সবসময় কি হয়? আইজিএম হয়। এবিও অ্যান্টিবডি কয়টা আছে ভাইয়া? 2টা আছে, একটা হলো এ অ্যান্টিবডি আর একটা কি অ্যান্টিবডি? বি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি এ আর অ্যান্টিবডি বি দুইটাই কোন ধরনের অ্যান্টিবডি ভাইয়া? মানে কোন গ্রুপের মধ্যে পড়ে? এই যে 5 ধরনের আমরা পড়ছি না, এই 5 প্রকারের মধ্যে কোনটার মধ্যে পড়ে? আইজিজি, আইজিএম, আইজিআর, মানে আইজিই, আইজিডি, কোনটার মধ্যে পড়ে? মনে রাখবা এবিও অ্যান্টিবডি সবসময় কি হয়? আইজিএম হয়। মনে রাখবা এবিও অ্যান্টিবডি সবসময় আইজিএম হয়। আচ্ছা ভাইয়া আর এই অ্যান্টিবডি তো তোমার ব্লাডে কি আছে নাকি নাই? থাকবে না। তুমি যেহেতু পজিটিভ তোমার কি থাকবে না। যে নেগেটিভ তার ব্লাডে থাকে? যে নেগেটিভ তার ব্লাডে কি থাকে? থাকে না। যে নেগেটিভ তার ব্লাডেও কি হয় না? থাকে না। এটা আমি এক্সপ্লেইন করছিলাম ভাইয়া, দেখবা জিনতত্ত্বের ক্লাসে আমি এটা এক্সপ্লেইন করছিলাম যে এইখানে বি অ্যান্টিজেন আছে, তাহলে এই কারণে অ্যান্টিবডি এ আছে। কারণ কি ভাইয়া? অ্যান্টিবডি বি যদি থাকতো, তাহলে কি সমস্যা হইতো বলো? এখানে অ্যান্টিবডি এ না থাকে অ্যান্টিবডি বি থাকলে কি হইতো বলো তো? এই অ্যান্টিজেনটারে অ্যাটাক করতো, অ্যাটাক করে আরবিসিটা ফাটায় ফেলতো নাকি? অ্যান্টিবডি বি হইলো বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কার্যকর, অ্যান্টিবডি এ হইলো এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কার্যকর। কথা বুঝতে পারছো? এই কারণে তোমার ব্লাড গ্রুপ যদি মানে বি পজিটিভ হয় এবং তুমি যদি সুস্থ থাকো, তার মানে এটার কারণ হইলো তোমার ব্লাডে কি বি অ্যান্টিবডি আছে? না। কারণ তাহলে বি অ্যান্টিবডি থাকলেই তোমার কি মাইরা ফেলতো। বুঝতে পারছো? আচ্ছা এই কারণে ভাইয়া অ্যান্টিবডি হইলো আছে। এখন আমি তোমার বুঝাই জিনিসটা ভাইয়া, বুঝাই। তাহলে অ্যান্টিবডি
এ আছে। আচ্ছা ভাই অ্যান্টিবডি কেন তৈরি হয়? কোনো ফরেন অ্যান্টিজেন ঢুকলেই তো তৈরি হয় নাকি? তাহলে তুমি কি কখনো ব্লাড দিছিলা, মানে ব্লাড নিছিলা আদনান? না। তুমি তো জীবনে ব্লাড নেও নাই, তাহলে এ ব্লাড যদি নেও সবসময় তো বি পজিটিভ ব্লাডই নিবা নাকি? নাকি নাকি এ পজিটিভ ব্লাড নিছো কখনো? নিছো? নেও নাই। তাহলে এ পজিটিভ ব্লাড না নেওয়ার পরও তোমার বডির মধ্যে এই অ্যান্টিবডি এটা কেমনে আইছে? আমার কথা বুঝতে পারছো ভাই? নিশ্চয়ই অ্যান্টিবডি এ কার বিরুদ্ধে তৈরি হয়েছে ভাইয়া? অ্যান্টিজেন এর বিরুদ্ধে। এই অ্যান্টিবডি এটা কার বিরুদ্ধে তৈরি হয়েছে বুঝো তুমি? অ্যান্টিজেন এর বিরুদ্ধে। আচ্ছা তোমার বডিতে কি জীবনে অ্যান্টিজেন এ ঢুকছে রক্তের মাধ্যমে? না। ঢুকছে? তুমি তো ব্লাড দেওয়া নেওয়া করো নাই, করছো? করো নাই। তাহলে ভাই অ্যান্টিজেন এ যদি তোমার বডিতে নাই ঢুকে তাহলে অ্যান্টিবডি এ কেমনে সৃষ্টি হইলো? কোশ্চেন আমার, কে আনসার দিতে পারবা? দাও। সুমাইয়া পারবা? ঐশী? আদনান? লামিয়া? হ্যাঁ না, এরকম কিছু না ভাইয়া। মেইন কথা ভাইয়া দেখো, অ্যান্টিবডির রুল একটাই, তোমার বডিতে আজাইরা কোনো অ্যান্টিবডি প্রডিউস হবে নাকি কোনো ফরেন অ্যান্টিজেন যদি ভিতরে ঢুকে তখনই অ্যান্টিবডি প্রডিউস হয়? বলো। ফরেন অ্যান্টিজেন ভিতরে ঢুকলে তখনই কি হয়? অ্যান্টিবডি প্রডিউস হয়। তাহলে তোমার ব্লাডে, আদনান খেয়াল করো, তোমার ব্লাডে তো কোনোদিন তুমি বলতেছো এ অ্যান্টিজেন ঢুকেই নাই, ঢুকছে? কারণ তুমি তো রক্ত দেও নাই নাকি, মানে রক্ত নেও নাই, নিছো এ ব্লাড গ্রুপ নিছো, কিন্তু তাও তাহলে তোমার এ অ্যান্টিজেনের বিরুদ্ধে এ অ্যান্টিবডি কেমনে তৈরি হলো? এটার আনসার হলো ভাইয়া, আমাদের যে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন আছে, বুঝছো কি কি বলতেছি আমি? এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন আছে। এই যে আমরা মাংস টাংস খাই না ভাইয়া, এই মাংস টাংসর মধ্যেও এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন কি থাকে? কথা বুঝতে পারছো? মাংস টাংস যে খাই বা খাবার খাই, খাবারের মধ্যে কি থাকে ভাইয়া? এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন থাকে, নর্মাল খাবারের সাথে থাকে। কথা বুঝতে পারছো? এখন ধরো তুমি খাবার খাইলা, এখন খাবার খাইলে ভাইয়া তুমি কি তুই এক 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 টাইপের মুরগির মাংসই খাও নাকি এক এক দিন এক এক মুরগি খাও না? তাহলে ধরো তুমি একদিন এ অ্যান্টিজেন খাইলা, একদিন কি খাইলা? বি অ্যান্টিজেন খাইলা। এখন খাওয়ার পরে ওই খাবারটা অ্যাবজর্ব হয়ে তোমার রক্তে আসছে, তাহলে রক্তে এখন কি আসছে ভাইয়া? অ্যান্টিজেন এ আর কি আসছে? অ্যান্টিজেন বি। ফাইন। অ্যান্টিজেন বি কি ভাইয়া তোমার নিজের নাকি বাইরের? যদিও বাইরে থেকে খাইছো, খাইছো বাইরে থেকে, কিন্তু এরকম তো তোমার নিজের মধ্যে আছে নাকি নাই? তাহলে যেহেতু ভাইয়া তুমি বাইরে থেকে খাইলেও এই টাইপের মলিকিউল যেহেতু তোমার ভিতরে আছে, তাই এইটারে ও সেলফ অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করবে। স্বাভাবিক না? ওর আর ওর সেই প্যাক, তাহলে কি হেল্পার টি সেলের সাথে লাগবে? বি সেলের সাথে লাগবে? লাগবে না। তাহলে ওরেও সেলফ অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করবে, কিন্তু ওরেও কি হিসেবে কাউন্ট করবে? ফরেন হিসেবে কাউন্ট করে, এবং ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে ভাই এই অ্যান্টিবডিটা অনেক ছোটোবেলায় তৈরি হয়ে যায় তোমার বডিতে। কথা বুঝতে পারছো? ছোটোবেলায় যখন আমরা খাওয়া দাওয়া করি, ওই খাওয়া দাওয়ার সাথে পরিবেশের মধ্যে এই অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি আমাদের বডিতে প্রবেশ করে, এবং যেই ব্লাড গ্রুপের আমরা, সেই ব্লাড গ্রুপ বাদে অন্য দুইটার বিরুদ্ধে, মানে অন্য একটার বিরুদ্ধে আমরা কি তৈরি করে ফেলি? অ্যান্টিবডি তৈরি করে ফেলি। কারণ কি? আমাদের ব্লাড গ্রুপ যেটা থাকবে ওইটারে আমরা সেলফ অ্যান্টিজেন হিসেবে ট্রিট করবো। আমার কথা কি বুঝতে পারছো ভাই? বলো বলো। আমাদের তেলে এই এআরডি হলো মাংস যখন খাই তাহলে কি ওইটাই আমাদের হজম হয় না বা নাকি? না, হজম হয়ে অ্যাবজর্ব হয়ে গেছে ভাইয়া। মাংস খাইছো, খায়া কই গেছে? পাকস্থলিতে গেছে না? ইন্টেস্টাইনে গেছে না? ইন্টেস্টাইনে কি হয়েছে? হজম হয়ে তারপর অ্যাবজর্ব হয়ে কই যায়? এই যে রক্তে গেছে। এই রক্তে এখন আসার পরে কি এই রক্ত আসার পরে কি ওরে কি ম্যাক্রোফেজ খাইব না? খাওয়ার পরে ম্যাক্রোফেজ কি ওরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে প্রেজেন্ট করবে না? করবে, এবং সেমভাবে হবে। কথা কি বুঝতে পারছো? এবার কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইয়া। এখানে অনেক ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রশ্ন আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন কি আরেকটা ভাইয়া? আরেকটা কোশ্চেন হলো ভাইয়া, দেখ একটা জিনিস খেয়াল কর। তুমি বলতেছো তুমি আরএইচ পজিটিভ, ধরো তুমি আরএইচ নেগেটিভ, মানে তুমি ধরো বি নেগেটিভ তোমার ব্লাড গ্রুপ, ঠিক আছে? তুমি যদি বি নেগেটিভ ব্লাড গ্রুপ হও, তোমার প্লাজমায় কি অ্যান্টিবডি এ পাওয়া যাবে নাকি না?
কিন্তু RH অ্যান্টিজেন তো নাই, তাহলে তুমি কি অ্যান্টিবডি RH পাবা নাকি না? কেন কেন RH এর বিরুদ্ধে অ্যান্টিবডি নর্মালি মানে RH থাকলে পাওয়া যাবে না, এটা তো স্বাভাবিক, কারণ RH যদি থাকতো তাহলে তো এটা ধ্বংস করে ফেলতো, তাই না? তাহলে নেগেটিভ ব্লাড গ্রুপে আমরা যেমন দেখি পজিটিভ ব্লাড গ্রুপে যেই অ্যান্টিজেনটা নাই, ধরো এই অ্যান্টিজেন এখানে নাই, তাই এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু RH এর ক্ষেত্রে কেন অ্যান্টিজেন না থাকলে মানে অ্যান্টিবডি থাকে না? ও কেন থাকে না? আমার কথা বুঝো। ধরো এখানে এ অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি এ আছে প্লাজমায়, তাহলে এখানে তো RH অ্যান্টিজেনও নাই, তাহলে কি অ্যান্টিবডি RH থাকার কথা না? কিন্তু RH অ্যান্টিবডি থাকা সত্ত্বেও এটা রক্তে থাকে না। কেন থাকে না? কারণ খুবই সিম্পল ভাই, আমরা যে খাবারগুলো খাই এই খাবারের ভাই আমরা যে খাবারগুলো খাই এই খাবারের সাথে এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন অ্যাভেইলেবল হইলেও RH অ্যান্টিজেন অ্যাভেইলেবল না। তাহলে RH অ্যান্টিজেন আমরা জীবনেও রক্তের ভিতরে ঢুকাই নাই। আমার কথা কি বুঝতে পারছো? মানে খাবার মাধ্যমে খাওয়ার পরে অ্যাবজর্ব হয়ে কখনো রক্তের মধ্যে যাই নাই। কেন RH অ্যান্টিজেন প্রকৃতিতে অ্যাভেইলেবল না ভাইয়া। আমরা যে খাবার খাই বা আমরা যেই টাইপের জিনিসের সাথে এক্সপোজ হই ওইটার মধ্যে RH অ্যান্টিজেন থাকে না, আমাদের খাবারে RH অ্যান্টিজেন থাকে না। কথা কি বুঝতে পারছো আমার কথা? বলো। তাহলে এই কারণে আমাদের অ্যান্টিবডি RH কি থাকে না। কথা বুঝতে পারছো? অ্যান্টিবডি RH কখন তৈরি হয় জানো? মনে আছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের সময় পড়ছো জিনতত্ত্ব চ্যাপ্টার, যে একটা নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত মা যদি হ্যাঁ এই অধ্যায়ে তো পড়তে হবে আদনান, এত দিনও পড়ো না, এটা কোনো কথা? আচ্ছা, একটা নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত মা যদি একটা পজিটিভ সন্তানরে ধারণ করে, এটা তোমার তাহলে পড়তে হবে, এটা তোমার কাজ, বুঝতে পারছো? এটা না পড়লে এটা বুঝবা না। একটা নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত সন্তান যদি পজিটিভ বাচ্চা ধারণ করে তখন কি হয় জানো? ওই নেগেটিভ ব্লাড গ্রুপের মধ্যে এই RH অ্যান্টিবডি তৈরি হয়। মনে রাখবা RH অ্যান্টিবডি অলওয়েজ IgG। RH অ্যান্টিবডি যদি তৈরি হয়, যদি RH অ্যান্টিবডি তৈরি হয় তাহলে RH অ্যান্টিবডি অলওয়েজ কি IgG টাইপের, আর ABO অ্যান্টিবডি অলওয়েজ কি টাইপের? IgM টাইপের। তাহলে আমরা বলো তো RH অ্যান্টিবডি আর ABO অ্যান্টিবডি দুইটার মধ্যে কে প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস কইরা ঢুকতে পারবে? কার সাইজ ছোট চিন্তা করো, কার সাইজ ছোট? IG জি এর সাইজ ছোট, কারণ এটা মনোমার। যেহেতু এটা মনোমার তাহলে ইজিলি ও ব্যারিয়ার ক্রস করে কি করতে পারবে? ঢুকতে পারবে। আমার কথা কি বুঝতে পারছো? এই যে দেখো, তাহলে এইখানে যদি কোনো অ্যান্টিবডি থাকে ভাইয়া, এখানে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয় তাহলে এই অ্যান্টিবডি কিন্তু ভাইয়া এই অ্যান্টিবডি কিন্তু এই যে ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে বাচ্চার মধ্যে ঢুকতে পারে। কথা বুঝতে পারছো? এই আমার কথা কি বুঝতে পারছো? বলো। আর এগুলো সব এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের কাহিনী আমি দেখাইছি ভাইয়া। দেখো মনে আছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের সময় তুমি যখন অমরাটা বের করবা, অমরা এই যে এমভাবে বের করতে হয় অমরা, হ্যাঁ, তোমার ভ্যাজাইনা দিয়ে হাত দিয়ে এটা হলো আম্বিলিকাল কর্ড, এটা হলো আম্বিলিকাল কর্ড, ঠিক আছে? এই আম্বিলিকাল কর্ড তো কাটার পরে তোমার অমরা বের করতে হয়, এটা হলো হাত দিয়ে এটা এইভাবে করে, এটা বলে ফুল বাইর করা, ফুল। কথা বুঝতে পারছো? তাহলে অমরা বাইর করলে ভাই এখানে ব্লিডিং হবে। ব্লিডিং হইলে কি মায়ের ব্লাড আর বাচ্চার ব্লাড কিছুটা মিক্স হবে এবং তখন ভাইয়া IgG এটার মধ্যে প্রবেশ করতে পারে। কথা বুঝতে পারছো? IgG প্রবেশ করতে পারে এবং মানে সরি RBC যদি মিক্সিং হয় তখন মায়ের ব্লাড আর বাচ্চার ব্লাড মিক্স হলে বাচ্চার কিছু মানে বাচ্চা যদি ধরো পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত হয় তাহলে ওর দেখো RH অ্যান্টিজেন আছে, এটা হলো RH অ্যান্টিজেন, এই যে সবুজটা, এটা বাচ্চা হইলো পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত, ধরো A পজিটিভ B পজিটিভ সামথিং লাইক দ্যাট। মা হইলো নেগেটিভ ব্লাড গ্রুপ যুক্ত, তাহলে দেখো ওর RH অ্যান্টিজেন নাই, এই যে এটা নাই। এখন যখন তুমি অমরাটা বাইর করবা তখন কিন্তু এখানে ব্লিডিং হইব। ব্লিডিং হইলে কি হইব? এই অমরার মধ্যে তো বাচ্চার ব্লাডও থাকে, কারণ আম্বিলিকাল কর্ড দিয়ে বাচ্চার কিছু ব্লাড এখানে জমা থাকে। তাহলে অমরার মধ্যে যদি বাচ্চার ব্লাড থাকে তাহলে তো যখন ব্লিডিং হইব তখন বাচ্চার কিছু RBC মায়ের RBCর সাথে মিক্স হয়ে যাবে না ভাইয়া? বলো তো, এটা হলো মায়ের সার্কুলেশন, মায়ের RBCর সাথে মিক্স হয়ে যাবে। আচ্ছা, মায়ের RBCর সাথে যদি মিক্স হয় তাহলে মা এই যে অ্যান্টিজেনটা আছে এই অ্যান্টিজেনটারে কি ফরেন হিসেবে কাউন্ট করবে নাকি আগে কি ছিল আর এটা? তাহলে এটারে কি হিসেবে কাউন্ট করবে?
ফরিন বিজাতীয় হিসেবে কাউন্ট করবে RH অ্যান্টিজেনকে, কথা বুঝতে পারছো? এবং এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে RH অ্যান্টিবডি। RH অ্যান্টিবডিটা কোন টাইপের ভাই, IgG না IgM? IgG। IgG কি ভাই এটা ক্রস করতে পারে? পারে, কিন্তু এখন তো ক্রস করে লাভ নাই, কারণ বাচ্চা তো ডেলিভারি হয়ে গেছে। তাহলে কখন ক্রস করবে, যখন সেকেন্ড প্রেগনেন্সি হবে, অর্থাৎ সেকেন্ড টাইম যদি তার বাচ্চা আবার সে প্রেগনেন্ট হয়, সেকেন্ড টাইম যদি আবার সে প্রেগনেন্ট হয়, তার ধরো সেকেন্ড টাইম সে প্রেগনেন্ট হয়েছে, সেকেন্ড টাইম যদি আবার সে প্রেগনেন্ট হয় এবং আবার যদি বাচ্চার মধ্যে পজিটিভ ব্লাড গ্রুপ থাকে, তখন ভাই ওর কি রক্তে কি আছে, RH অ্যান্টিবডি আছে না? আবার এই RH অ্যান্টিবডি কি IgG টাইপের, তাহলে ও কি ক্রসও করতে পারে নাকি? তাহলে ক্রস কইরা কি ভাইয়া এটা চলে যাইব কার সার্কুলেশনে চলে যাইব, বাচ্চার সার্কুলেশন নাকি? তাহলে বাচ্চার সার্কুলেশন যদি RH অ্যান্টিবডি যায়, তাহলে বাচ্চার সার্কুলেশনের RH অ্যান্টিজেনটারে ধ্বংস করবে, তারে কি তাহলে কি RBCও ধ্বংস হবে না? RBC ধ্বংস হইলে কি হবে, বাচ্চা অ্যানিমিয়া, জন্ডিস এগুলো নিয়ে জন্মাবে, এটারে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, পড়াইছিলাম, যাই হোক। তাহলে IgG এখন যদি বাচ্চা নেগেটিভ হয় তাহলে আর কোনো নেগেটিভ হইলে কোনো সমস্যা নাই ভাইয়া, নেগেটিভ হইলে, কিন্তু পজিটিভ একবার হইলে আবার পজিটিভ হইতে পারে। কেন? পজিটিভ একবার হওয়া মানে কি, বাপ হইলো পজিটিভ, তাই না? নেগেটিভ হইলে সমস্যা হইব না, কিন্তু পজিটিভ হইলে সমস্যা হইব। কথা কি বুঝতে পারছো, মিলাইতে পারছো বলো তো? ওকে ফাইন, এটা ডিটেলস আমি পড়াইছি। লোকেশন কি ভাই আমি বলছি, ইন্টারনাল ফ্লুইড, বলো তো IgG কই কই পাওয়া যায় বলছি, বলো বলো বলো, ইন্টারনাল ফ্লুইড কই কই পাওয়া যায় বলো। এই যে দেখো রক্ত, টিস্যু ফ্লুইড, লসিকা রস। এই যে দেখো আমি এই চিত্রটা দেখাইছিলাম, মনে আছে? এই যে রক্ত থেকে কিছু প্লাজমা বের হয়ে এই যে এগুলা কি থাকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তৈরি হয় না, এটারই টিস্যু ফ্লুইড বলে। টিস্যু ফ্লুইডের আরেকটা নাম হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আমার কথা কি বুঝতে পারছো? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এগুলা কিন্তু আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি ভাইয়া বলো তো, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এরপরে কি ভাইয়া, লসিকা। লসিকা হইলো কি, লসিকা হইলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডগুলা এই লসিকা নালীর মধ্যে ঢুইকা আবার লিম্ফ নোডে চলে যায়, এবং লসিকা, তাহলে রক্ত, লসিকা এবং টিস্যু ফ্লুইডের মধ্যে IgG থাকে, IgMও একই জায়গায় থাকে। কথা বুঝতে পারছো? এবার আসো ভাইয়া, IgG হলো সবচেয়ে বেশি মানে পরিচিত অ্যান্টিবডি, ঠিক আছে? মানে 75% বডিতে যত অ্যান্টিবডি আছে তার মধ্যে 75% হলো IgG। মনে রাখবা ভাইয়া, মনে আছে মুখ্য সারাতে একটা অ্যান্টিবডি তৈরি হয় না ভাইয়া, বলো তো? প্রাইমারি রেসপন্স মানে কি, মুখ্য সারা না? মুখ্য সারা মানে কি প্রাইমারি রেসপন্স। তাহলে প্রাইমারি রেসপন্স মানে কি, কোনো জীবাণু তোমার বডিতে প্রথম ঢুকলো, প্রথম ঢুকার পরে ভাইয়া কাহিনী কইরা ওই হিউমোরাল ইমিউনিটি কি প্রথমে একবার অ্যান্টিবডি তৈরি হয় না ভাইয়া, বলো তো? মনে রাখবা মুখ্য সারাতে সবসময় IgG পাওয়া যায়। IgG অ্যান্টিবডি সবসময় কিসে তৈরি হয়, মুখ্য সারাতে। মুখ্য সারার পর তোমার যখন রোগ সাইরা যায়, রোগ সাইরা যাওয়ার পরে যেই প্লাজমা সেল IgG তৈরি করতো, ওই প্লাজমা সেল এখন IgM, সরি মুখ্য সারাতে IgM তৈরি হয় ভাই, ভুল বলছি, মুখ্য সারাতে IgM তৈরি হয়। এবং ভাইয়া সাইরা যাওয়ার পরে তোমার যখন ওই প্লাজমা সেল যেটা IgG তৈরি করতো, ওইটাই ভাইয়া কি তৈরি করা শুরু করে জানো, IgM তৈরি করা শুরু করে। তাহলে ভাইয়া গৌণ সারাতে কে কাজ করবে বলো তো, IgG কাজ করবে। আমার কথা কি বুঝতে পারছো, বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা, বলো বলো। এতে কি মানে অ্যান্টিবডিটা চেঞ্জ হয়ে অ্যান্টিবডি চেঞ্জ হয়ে যায়। আগে হইলো পেন্টামার তৈরি করতো, কারণ কেন পেন্টামার তৈরি করবে ভাইয়া, কারণ এখন তুমি অসুস্থ, তাই না? তাহলে এখন জীবাণুটারে তাড়াতাড়ি মারা দরকার নাকি আস্তে আস্তে মারলেও চলবে, তাহলে এই কারণে পেন্টামার তৈরি করে। আর পরে আস্তে আস্তে কি, যখন নাকি অসুখ সাইরা যায় তখন সে IgM না তৈরি করে IgG তৈরি করে। তাহলে সেকেন্ড বার যখন জীবাণুটা ভিতরে ঢুকবে, তাহলে IgG ওরে মাইরা দিবে। কথা বুঝতে পারছো? সেকেন্ডারি রেসপন্স IgG দিয়ে হয়, আর প্রাইমারি রেসপন্স কি দিয়ে হয়, IgM দিয়ে হয়। এটা মনে রাখার একটা বলি আমি তোমারে। তোমরা ডেঙ্গুতে সাফার করছো না অনেকেই, বলো? ডেঙ্গুতে তো সাফার করছো নাকি? তো ডেঙ্গুতে কি হয় ভাইয়া, ভাইরাস হইলো প্রথম 4 দিন হইলো তোমার করতে থাকে, সংখ্যা বৃদ্ধি করতে থাকে, পরে ওইটাতে মাইরা ফালায়, টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক এগুলা মাইরা ফালায়। কথা বুঝতে পারছো? কিন্তু প্রথম 4 দিন সংখ্যা বৃদ্ধি করার কারণে
তোমার সংখ্যা বৃদ্ধি যখন করে তখন ভাইরাসের অ্যান্টিজেন সব কিছু কি আর অ্যাসেম্বল হয় ভাইয়া বলো তো? লাইটিক সাইকেলে কি দেখো নাই ভাইরাসগুলো অ্যাসেম্বল হয়, ওই যে হাত পা, তারপরে কি ওই যে তোমার লেজ সবগুলা লাগায়, মনে আছে লাইটিক সাইকেলে অ্যাসেম্বল যে হয়, তাই না? এখন অ্যাসেম্বল তো কিছু কিছু নাও হইতে পারে, তাই না? তো যেগুলা অ্যান্টিজেন অ্যাসেম্বল হবে না ওইগুলো তুমি রক্তে পাবা। যেমন ডেঙ্গুর অ্যান্টিজেনটা হলো NS1 অ্যান্টিজেন, এটা হলো রক্তে পাওয়া যায়। NS1 অ্যান্টিজেন কি নির্দেশ করে ভাইয়া? যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতেছে, কারণ ভাইরাস সংখ্যা বৃদ্ধি করলেই তুমি NS1 অ্যান্টিজেনটা পজিটিভ পাবা। তাহলে 3 দিন পর্যন্ত তুমি পজিটিভ পাও, ঠিক আছে? তাহলে 3 দিন পর্যন্ত ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে, পরে সাইটোটক্সিক টি সেলরে মাইরা ফেলে। তখন দেখবা যে 4 নাম্বার দিনে তুমি NS1 টেস্ট করলেও কি পাইবা? নেগেটিভ পাবা। আর ভাইয়া টি হেল্পার 1 সেল সাইটোটক্সিক টি সেল দিয়েও কাজ করে, আবার বি সেল দিয়েও কাজ করায় নাকি না? পড়াইছিলাম। তাহলে বি সেল কি ভাইয়া অ্যান্টিবডি তৈরি করে ফেলবে না? তাহলে ভাইয়া 3rd ডে পর্যন্ত তো তুমি NS1 পাইলে হইলো পজিটিভ, 4th ডেতে তুমি NS1 করতে দিলা, দেখলে NS1 নেগেটিভ, তার ডেঙ্গু নাই বলা যাবে না। তখন তুমি সেম কাজ করতে দিবা ডেঙ্গু, এভাবে লিখবা ডেঙ্গু IgM আবার পজিটিভ পাইছো। তাহলে ডেঙ্গু IgM পজিটিভ মানে কি ভাই? ওরে মাইরা ওর বিরুদ্ধে তুমি কি তৈরি করা শুরু করছো বলো? অ্যান্টিবডি। যদি IgM পজিটিভ পাও তার মানে তোমার কনফার্ম ডেঙ্গু হয়েছে NS1 নেগেটিভ পাইলেও। কেন? কারণ এতদিনে ডেঙ্গুর মানে জীবাণু তুমি মারতে পারলে, এতদিনে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আর এই IgM অ্যান্টিবডি ভাই কি প্রাইমারি রেসপন্সের নাকি সেকেন্ডারি রেসপন্সের? প্রাইমারি রেসপন্সের। কথা বুঝতে পারছো? আচ্ছা ধরো তুমি IgMও নেগেটিভ পাইলা, IgMও কি পাইলা? নেগেটিভ পাইলা, কিন্তু IgG পজিটিভ পাইলা, এটা কি নির্দেশ করে আমারে বলবা? আমার আগে কোন এক সময় ডেঙ্গু ভেরি গুড। এটা নির্দেশ করে যে তোমার আগে কোনো এক সময় ডেঙ্গু হয়েছিল, কিন্তু এখন যেই কারণে জ্বর আইছে ওটা কি ডেঙ্গু জ্বর না, এখন অন্য কারণে জ্বর আইছে। কথা বুঝতে পারছো? এখন বর্তমানে অন্য কারণে জ্বর আসছে, কিন্তু IgG নির্দেশ করে যে তোমার আগে এক সময় কি হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, কিন্তু এখন এটা নাই। কারণ IgG হইল পুরানো অ্যান্টিবডি, আর IgM হইল কি নতুন অ্যান্টিবডি, এই যে প্রাইমারি রেসপন্সে। তাহলে ডেঙ্গু IgMও নাই, বর্তমানে নাই, তার মানে কি বর্তমানে কি ডেঙ্গু হয়েছে? হয় নাই, কিন্তু তোমার IgG পজিটিভ মানে এক সময় আগে হয়েছিল। ওটা জিজ্ঞেস করবা যে বাবা আপনার কি আগে কোনো ডেঙ্গু হয়েছে, কইবো হ হয়েছে। কথা বুঝতে পারছো? বা আপনার কি আগে এরকম কোনো জ্বর টর আসছে নাকি, বলবো হ আসছে। ঠিক আছে, এরপরে দেখবা ফাংশনস। মোস্ট অফ ভাইরাস ব্যাকটেরিয়া হলো IgG মারে, সেম IgM আর IgGর ফাংশন পুরো সেম। ঠিক আছে, তারপরে কি ভাইয়া? তারপর হলো কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, অপশনিন হিসেবে কাজ করে। কমপ্লিমেন্ট সিস্টেমকে কেমনে সক্রিয় করে আমি তোমাদের বলছিলাম ভাইয়া। ধরো এটা একটা জীবাণু, এই জীবাণুর এগেনস্টে ধরো কি তৈরি হয়েছে ভাইয়া? অ্যান্টিবডি তৈরি হয়েছে। অ্যান্টিবডিটা জীবাণুর সাথে লাগছে, মনে আছে ভাইয়া? আমি বলছিলাম যে এই অ্যান্টিবডির এই মাথায়, এই যে ভারী চেইনের এই মাথায়, এখানে কি ম্যাক্রোফেজ আইসাও লাগতে পারে নাকি না? অপশনিন হিসেবে কাজ করে, মনে আছে? ম্যাক্রোফেজ আইসা লাইকা এটা পুরোটারে খাইয়া ফেলতে পারে, অথবা এখানে আর কে আইসা লাগতে পারে? আর কে পড়াইছিলাম রে, মনে নাই তোদের? কমপ্লিমেন্ট প্রোটিন আইসা লাগতে পারে, কমপ্লিমেন্ট প্রোটিন আইসা এখানে লাগতে পারে। কি মনে আছে? মনে পড়তেছে এখন? ফ্যাগোসাইটোসিস পড়ানোর সময় পড়াইছিলাম। আবার কমপ্লিমেন্ট লাগার পরে কমপ্লিমেন্টের এইখানে আবার ম্যাক্রোফেজ আইসা লাগতে পারে। এই তাহলে কমপ্লিমেন্ট আর অ্যান্টিবডি দুইজনই অপশন হিসেবে কাজ করে। তাহলে দেখো কমপ্লিমেন্টও কিন্তু আইসা লাগতে পারে, তাহলে কমপ্লিমেন্টকে সক্রিয় করাও কিন্তু ওর দায়িত্ব। কথা বুঝতে পারছো? ফাইন। তারপরে ভাই কি? IgM। মনে রাখবা IgM আর IgG পুরো সেম, IgM আর IgG পুরো সেম, খালি পার্থক্য হলো IgM হইলো পেন্টামার, IgM হইলো পেন্টামার, আর পার্সেন্টেজ তো মুখস্থ। আর ভাই IgM অ্যান্টিবডির উদাহরণ দিলে কি উদাহরণ দিবা বলো তো? ABO অ্যান্টিবডিগুলো কীরকম হয়? A অ্যান্টিবডি, B অ্যান্টিবডিগুলো কি অ্যান্টিবডি? IgG, IgM, IgE কোনটা? IgM। আর IgG কি অ্যান্টিবডি? RH অ্যান্টিবডি। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা এই যে দেখো পেন্টামার, এই দেখছো এটা হলো একটা পেন্টামার অ্যান্টিবডি। দেখছো কয়টা অ্যান্টিবডি আছে না? 1 2 3 4 5, সবাই জয়েন কইরা পেন্টামার গঠন করছে। IgM হইলো সবচেয়ে বিশাল অ্যান্টিবডি, এম দিয়ে মনে রাখবা ম্যাসিভ, যাই হোক এটা পেন্টামার, তাহলে এমনি মনে রাখবা হইলো বিশাল অ্যান্টিবডি। এটা কি ভাই ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করতে পারে? মা থেকে বাচ্চায় যাইতে পারে না, কারণ কি? সাইজ অনেক বড়, তাই রক্তনালী ভেদ করতে পারে না অত ভালো মতে।
ঠিক আছে। এছাড়া এটা হলো এবিও অ্যান্টিবডি, আর এইচ অ্যান্টিবডি না। আর হলো এটারেও ভাইয়া ব্লাড আর লিম্ফে পাবা, কথা বুঝতে পারছো? ব্লাড আর লিম্ফে পাবা, কারণ লিম্ফেও কি থাকে, প্লাজমা সেল, বি সেল থাকে। রক্তেও কিন্তু, আর লিম্ফ কিন্তু যে রক্তে হইলো ড্রেইন হয়, আমরা জানি। বলো তো লসিকা নালী কোথায় রক্তের সাথে গিয়ে জয়েন করে, মনে আছে? বলছিলাম তোমাদের, বলো। ইন্টারনাল জগুলার ভেইন আর সাবক্লেভিয়ান ভেইনের সংযোগস্থলে। গুড, বেসিক না থাকলে সমস্যা ভাইয়া, ঠিক আছে? তাহলে এত দূরের চ্যাপ্টার পড়তে প্রবলেম হয়। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর ভাইরাসকে, মানে সেম, এটা সেম কাজ হইলো সেম, দুইটার মধ্যে পার্থক্য একটাই, এটা মনোমার, এটা পেন্টামার, এটা আরএইচ অ্যান্টিবডি, এটা তোমার এবিও অ্যান্টিবডি, আর দুইটা সেম জায়গায় পাওয়া যায়, দুইটার মধ্যে পাংশসই। আর দুইটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য, এইটা হইলো কি ভাইয়া, সেকেন্ডারি রেসপন্সের অ্যান্টিবডি, সেকেন্ডারি রেসপন্স এটা দিয়া হয়। আর এটা কোন রেসপন্স হয় ভাইয়া এটা দিয়া, এটা লেখা রাখো ভাইয়া, আমি লিখে দিব না, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া দেখো, এটা কি লেখছে, এটা দেখো এখানে কি লেখছে দেখবা, এইটা একটা লাইন লেখছে, লাইনটা কি পড়তে পারতেছো তোমরা? এখানে লেখছে বহিরাগত কোষকে পরস্পরকে আসানজিত করতে পারে। আসানজিত শব্দের অর্থ ক্লাম্প করা। কি করা ভাইয়া? ক্লাম্পিং। ক্লাম্প করা মানে অনেকগুলারে একসাথে মিলাই ফেলা। তুমি একটা জিনিস কমন সেন্স দিয়ে চিন্তা করো ভাই, একটা কমন সেন্স দিয়ে তুমি চিন্তা করো। ধরো এই জায়গায় অনেকগুলা জীবাণু আছে, হ্যাঁ, এইখানে হলো একটা আইজিজি আছে। ভাই আইজিজি কয়টা জীবাণুর সাথে লাগতে পারে বলো তো? একটা, দুইটা, দুইটার বেশি লাগতে পারবে? প্যারাডোপ কয়টা আছে? দুইটা আছে, তো দুইটার বেশি লাগতে পারবে না। আচ্ছা, তাহলে তাহলে এটা কি অনেকগুলো জীবাণুরে একসাথে আনতে পারবে? পারবে নাকি পারবে না? পারবে না। তাহলে ও কিন্তু আসানজিত অতটা ভালো করতে পারে না। কিন্তু তুমি ওই দিক দিয়ে আইজিএম রে দেখো, আইজিএম কয়টার সাথে লাগতে পারে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? আচ্ছা, তাহলে এই 10টা জীবাণুর সাথে লাগলে এই জীবাণুগুলোর কি কাছাকাছি নিয়ে কি কইরা দিল? ক্লাম্পিং বা আসানজিত। এটা কাছাকাছি নেওয়ারে বলে আসানজিত। কথা কি বুঝতে পারছো ভাইয়া, বলো? আচ্ছা, এগুলা কি ভাইয়া? এগুলো হলো ডাইসালফাইড বন্ড, এটা হলো জয়েনিং চেইন। এগুলা না পারলেও চলবে। দেখো তো ভাইয়া একটু পরই, অ্যান্টিবডির গঠনে ভারিসিকল তার পদ্ধতিতে 5 ভাগে ভাগ করা যায়: গামা, আলফা, মিউ, এপসাইলন, ডেল্টা। 5 ধরনের অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবুলিন জি, দেহের মোট ইমিউনোগ্লোবুলিনের 75% হইলো কি আইজিজি, আর 5 to 10% হইলো কি ভাইয়া আইজিএম। ঠিক আছে, এই দুইটাই মেইন। 5% হইলো আইজিএ, আর বাকিগুলো 0.1%, মানে 1% আর 0.1, যাই হোক এগুলা পার্সেন্টেজ তো জানা লাগবে। এটা ডিউর প্রশ্ন। রক্ত লসিকা অন্ত্র ও টিস্যু তরলে থাকে। অন্ত্র মানে অন্ত্রের রক্তে থাকে, বুঝতে পারছো তুমি? মিনিমাম রক্ত, লসিকা আর টিস্যু তরল, এটা তো ইজিলি বোঝা যায়। ব্লাড ভাইয়া, ব্লাড থেকে প্লাজমা কোথায় যায় বলো তো? টিস্যু তরলে যায় না? বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসেবে যায় না টিস্যু তরলে, বলো তো? তাহলে টিস্যু ফ্লুইড যায়। আর টিস্যু ফ্লুইড থেকে কি তৈরি হয়? লিম্ফ নাকি? তাহলে ভাইয়া এই যে তিনটার মধ্যে হইলো এটা পাইবা। কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে নাকি করে না ভাইয়া? বুঝাই দিছি না? এই যে অ্যান্টিবডি ধরো লাগছে একজনের উপরে, একটা ব্যাকটেরিয়ার উপরে লাগছে, কমপ্লিমেন্ট সিস্টেম আইসা কি এটার উপরে এই যে লাগতে পারে। এই যে কমপ্লিমেন্ট সিস্টেম হলো 20 ধরনের প্রোটিন আইসা একটার পর একটা লাগতে পারে, তাহলে ওটা সক্রিয় করতে পারে। ফাইন। তারপরে কি ভাইয়া? দেখো অনেক বিষাক্ত পদার্থকে প্রশমিত, নিউট্রালাইজেশন করতে পারে। এটা আমরা পড়বো, নিউট্রালাইজেশন কি, এটা ইজি, মানে লাইগা যাওয়াই মানে নিউট্রালাইজেশন। আইজিই একমাত্র অ্যান্টিবডি যা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করতে পারে। কেন ভাইয়া? আইজিই একমাত্র অ্যান্টিবডি যে নাকি মনোমার এবং ফ্রি। মনোমার অ্যান্ড ফ্রি। ফ্রি মানে রক্তে ফ্রিলি ঘুরতে পারে। আরও মনোমার অ্যান্টিবডি আছে কিন্তু ওরা ফ্রি না, কোনো সেলের সাথে ফিক্স থাকে। কিন্তু ভাই বুঝতে পারছো তাহলে গর্ভাবস্থায় কেন অতিক্রম করতে পারে? এবং মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বাহিত করে। মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বাহিত করে। আমি তোমার বুঝাই। ধরো তোমার মা কোনো একটা রোগে ভুগছে, যেই রোগের বিরুদ্ধে আইজিজি তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, তুমি কি ওই আইজিজি পাবা না? তাহলে কি আইজিজি তৈরি হওয়ার জন্য তোমার কি ওই রোগে ভোগা লাগলো নাকি তোমার মা ভুগলেই হইল?
মা বকলি হইলো। কথা বুঝতে পারছো? এরকম কিছু আইজিজি যেগুলো লাইভ অনেক দিন থাকে ওইগুলা চলে যায়, ওই অ্যান্টিবডি তখন বাচ্চারও সাপোর্ট দেয়। আইজিএম মোট দেহের 5 থেকে 10% হলো আইজিএম। এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকার অ্যান্টিবডি এ ধরনের। এবিও ব্লাড গ্রুপ মানে কি ভাইয়া? অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি, অ্যান্টিবডি ও নামের কিছু আছে? হ্যাঁ আছে। কারণ কি? ও তো কোনো, ও মানে কি জিরো ভাইয়া, জিরো মানে কি অ্যাবসেন্স অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেন না থাকলে অ্যান্টিবডি তৈরি হতে, অ্যান্টিবডি ও নামের কিছু নাই। ও মানে হলো অ্যান্টিজেন এ ও নাই বি ও নাই, ওইটারে এ ও বলে। কথা বুঝতে পারছো? এটা মনে হয় তোমরা জানো, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে ভাইয়া কি অ্যান্টিবডি এ ধরনের। আইজিএম রক্ত ও লসিকায় পাওয়া যায়, সেম কথা আমি বলছি, এটা টিস্যু তরলেও পাওয়া যায়। এটিও কমপ্লিমেন্ট সিস্টেমকে শক্তি বৈরক আশাঞ্জিত করে। এই কথাটা কিন্তু ভাইয়া মনে রাখতে হবে। আশাঞ্জিত কি আইজিজি করতে পারছিল? কারণ কি? মাত্র 2টা জীবাণু গ্রহণ করতে, আর আইজিএম 5টা। তাহলে 5টা না 10টা? 10টা। তাহলে অনেকে, অধিকাংশ ব্যাকটেরিয়া কিছু ভাইরাসের বিরুদ্ধে স্পেসিফিক ইমিউন ক্ষেত্রে আইজিজি ও আইজিএম একত্রে কাজ করে। আইজিজি ও আইজিএম একত্রে কাজ করে। কথা বুঝতে পারছো? এইটাই হলো কাহিনী। কিছু স্পেসিফিক, যেমন ভাইয়া ধরো তুমি আইজিজি আর আইজিএম একত্রে কাজ করে, এরকম কিছু ইনস্ট্যান্স আছে যখন নাকি তুমি মানে ঘন ঘন রোগে ভোগো। ধরো তোমার ডেঙ্গু হয়েছে, 2 দিন পর আবার ডেঙ্গু হয়েছে। কথা বুঝতে পারছো? তখন দেখা যায় যে তোমার বডিতে আইজিএমও আছে আবার আইজিজিও আছে, তখন হইলো তোমার কাজ করে। কথা বুঝতে পারছো? ওকে। আইজিএ মনে রাখবা ভাইয়া, আইজিএ কই পাওয়া যায় জানো? আচ্ছা তোমরা তো পড়ছো ভাইয়া, তাই না? তোমরা তো পড়ছো, বলো তো এই অ্যান্টিবডি আইজিএটা কই পাওয়া গেছিল বলো? কোথাও শুনছি? কোথায় পাওয়া গেছিল? মায়ের দুধে। মায়ের দুধে পাইছিলা? এটা এটা কই পড়ছিলাম? মায়ের শাল দুধে পাওয়া যায়, এটা কই পড়ছিলাম আমরা আদনান? মানব প্রজননে পড়ছিলা নাকি কোথায় পড়ছিলা বলো? এই ভাইয়া তোমরা যারা পরিপাক পড়ছো না, লালা রসে আইজিএ পাওয়া যায়, এটা কি পড়ছো? এরপর ও বললো মায়ের শাল দুধে পাওয়া যায়, পড়ছো? আচ্ছা সুমাইয়া, লালা রসে কি পাওয়া যায় না বলতো? বল। এখন তুই আমারে বল, লালা রস কি এক্সটার্নাল ফ্লুইড না ইন্টারনাল ফ্লুইড? ভিতরের ফ্লুইড না বাইরের ফ্লুইড বল? বাইরের ফ্লুইড। তাহলে এক্সটার্নাল হইলে মনে রাখবা আইজিএ সকল এক্সটার্নাল ফ্লুইডে পাওয়া যায়। এক্সটার্নাল ফ্লুইড আমি উদাহরণ দেই ভাইয়া, সেলাই বাবা লালা। আচ্ছা তারপরে বীর্য বাইর হয় না ভাইয়া? বাইরে থেকে বের হয় না বীর্য? মানে বাইর হয় তো নাকি? এক্সটার্নাল ফ্লুইড মানে কি? যেই তরল ভাইয়া নর্মালি ন্যাচারালি মানবদেহের কোনো ছিদ্র থেকে এক্সিট করে, ওইটারে এক্সটার্নাল ফ্লুইড বলে। বীর্য, ওকে ফাইন। স্যালাইভা। তারপরে ভাইয়া তোমার আর কি আছে? স্যালাইভা কি ভাইয়া পরিপাকতন্ত্রের নাকি রেচনতন্ত্রের না জননতন্ত্রের? পরিপাকতন্ত্রের। ভেরি গুড। তাহলে পরিপাকতন্ত্রের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এটা হলো পরিপাকতন্ত্রের ক্ষেত্রে। তাহলে পরিপাকতন্ত্রে হলো যত মিউকাস আছে, মিউকাসে কি পাওয়া যাবে? পরিপাকতন্ত্রের মিউকাসে কি পাওয়া যাবে? আইজিএ। স্যালাইভাতেও কিন্তু মিউকাস থাকে, মনে রাখবা। স্যালাইভাতে মিউসিন থাকে, মিউসিন কিন্তু মিউকাস তৈরি করে। মিউসিন প্লাস পানি ইকুয়ালস টু মিউকাস। বীর্য কি ভাইয়া কোন তন্ত্রের ভাইয়া? বীর্য কোন তন্ত্রের? জননতন্ত্রের, প্রজননতন্ত্রের। তাহলে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের যত মানে ক্ষরণ আছে বা সিক্রেশন আছে, এগুলো তো এক্সটার্নাল ফ্লুইড। তাহলে এইগুলোর ওখানেও মিউকাস থাকে অবভিয়াসলি, বীর্যতেও তো মিউকাস থাকে, পিছলা তো, তাই না? তাহলে ওইখানেও কি পাওয়া যাবে? আইজি এ পাওয়া যাবে। ফাইন। আরেকটা কি আছে ভাইয়া? নাক দিয়া সর্দি বাইরে, এক্সটার্নাল ফ্লুইড না ইন্টারনাল ফ্লুইড? সর্দি। তাহলে কি ভাইয়া আমি বলবো নেজাল ডিসচার্জ বলবো, নেজাল ডিসচার্জ বা নাকের পানি নেজাল ডিসচার্জ বলি। আচ্ছা ভাইয়া নেজাল ডিসচার্জে কি মিউকাস থাকে না? ওটা কি তন্ত্রের? আচ্ছা এটা বাদে কি অন্য কোনো তন্ত্রের মানে আইজিএ পাবা বা এটা আছে আইজিএ বলো তো? তুমি বলবা রেচনতন্ত্র ভাইয়া। রেচনতন্ত্র তো ভাইয়া ওই যে ফ্লুইডটা, ওইটা তো ইন্টারনাল, ওটা ফিল্টার্ড ব্লাড। ফিল্টার্ড কি? রেচনতন্ত্র কি? কিডনি কি করে ভাইয়া? রক্তরে পরিস্রাবন করে, মানে রক্তরে ছাইকা মূত্র বানায়, তাই না? তাহলে হিসাব অনুযায়ী ওই ফ্লুইডটা তো ইন্টারনাল বডি থেকেই আসছে নাকি না?
আসছে, ঠিক আছে। হ্যাঁ আসছে, যদিও বের হয়, কিন্তু মূত্রের মধ্যে কি তুমি কোনো মিউকাস পাইছো? এরকম কিছু পাইছো? পাও নাই কিন্তু, তাই না? আর বলো তো ভাইয়া, মূত্রের মধ্যে কি কোনো প্রোটিন থাকে? না। প্রোটিন থাকে না, কারণ কি? প্রোটিন অনেক বড়, তাইলে হ্যাঁ, তাইলে ওটা কি ফিল্টার হয়? প্রোটিন তো ফিল্টারই হয় না, কথা বুঝতে পারছো? প্রোটিন কিন্তু ফিল্টার মূত্রে হয় না। প্রোটিন যদি মূত্রে বের হয়, ওটা কিন্তু প্যাথোলজিক্যাল, মানে রোগ হয়েছে তোমার, তোমার মানে ফিল্টার ভালো মতো হইতেছে না, ছিদ্র বড় হয়ে গেছে, পোডোসাইটটা ছিদ্র বড় হয়ে গেছে, ওটা বলে প্রোটিন ইউরিয়া, ঠিক আছে। যাই হোক, এখন দেখো ভাইয়া, তাহলে কথা হলো এই তিনটা সিস্টেমের এক্সটার্নাল তরলে তুমি আইজিএ পাইবা। আইজি এর কাজ হইলো ভাইয়া কি? এই যে এক্সটার্নাল ডিফেন্স দেওয়া, যেমন আমাদের যে জীবাণু মিউকাস অতিক্রম যাতে না করতে পারে, মিউকাসে যাওয়ার সাথে সাথে যাতে ওই জীবাণুরে মাইরা ফেলতে পারে, ওই সিস্টেমটা করা। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো ভাই, আমি বলি বাই দ্য ওয়ে, এটা হলো একটা ডাইমার, এটা হলো একটা ডাইমার, এবং এটা এক্সটার্নাল ফ্লুইড বা মিউকাসে থাকে। এটা মাদার টু চাইল্ড ট্রান্সমিশন হয়। কেমনে হয় ভাইয়া? ভাইয়া মিল্ক, তুমি বলছি না বুকের শাল দুধ, তাহলে দুধ কি ভাই এক্সটার্নাল ফ্লুইড না ইন্টারনাল ফ্লুইড? বাইরে বের হইতেছে না, এক্সটার্নাল ফ্লুইড। তাহলে ওইটার মধ্যেও থাকে, দুধের মধ্যেও কি থাকে? আইজি এ থাকে। তাহলে ভাইয়া দুধের মধ্যে যদি আইজি এ থাকে এবং ওই দুধটা যদি বাচ্চা খায়, তাহলে বাচ্চার পরিপাকতন্ত্র কি আইজি এ পাইতেছে নাকি না? বলো। এই যে তুমি দুধ তো খাইতেছো, তাহলে দুধ খাওয়া মানে কি? কোথায় ঢুকানো? পাকস্থলী বা পরিপাকতন্ত্রে ঢুকানো। তাহলে ওইখানের মিউকাসের সাথে এই দুধের সাথে যে দুধের যে আইজিএ আছে, এই দুধের আইজিএটা কিন্তু ওই পরিপাকতন্ত্রের মিউকাসে আটকে যায়, কথা বুঝতে পারছো? তাহলে মায়ের যে যদি কোনো ইনফেকশনে ভুগে এবং ওর বিরুদ্ধে যদি তোমার অ্যান্টিবডি আইজিএ তৈরি হয়, তাহলে বাচ্চা কিন্তু এই দুধের মাধ্যমে এই অ্যান্টিবডিটা পাওয়া যায়। এবার এই কারণেই বলা হয় যে মায়ের দুধ খাওয়ানো বেশি উচিত, ফর্মুলেশনের মিল্ক মানে আর্টিফিশিয়াল মিল্ক খাওয়ানো উচিত না, কারণ আর্টিফিশিয়াল মিল্কে কি তুমি এই আইজিএটা পাবা? না, পাবা না। তাহলে মায়ের দুধ খাইলে তুমি হলো একটা রোগের বিরুদ্ধে অটোমেটিক্যালি ডিফেন্স পাইলা, ইনহেরিট করলা, ঠিক আছে। তো এটাই হলো কাহিনী। এখন আসো, 15% হইলো তোমার কি? আইজিএ। ওকে, এটার লোকেশন হইলো পরিপাক, জনন, শ্বসন ও মায়ের দুধ। যাই হোক, এটা আমি বলছি তোমাদের। এবার আসো আইজিএম। ভাইয়া মনে আছে তোমাদের এই কাহিনী মনে আছে? এই যে ভাই বি সেলের কথা মনে করো তো, এই যে বি সেলটার কথা মনে আছে? বি সেল মনে আছে? এই বি সেলের কথা মনে আছে? এই বি সেল আমাদের এমন, বি সেলের উপরে বিভিন্ন ধরনের রিসেপ্টর ছিল, এই বি সেলের উপরে বিভিন্ন ধরনের রিসেপ্টর ছিল। কেউ কেউ গোল অ্যান্টিজেন ধরে, কেউ কেউ স্কোয়ার অ্যান্টিজেন ধরে, কেউ কেউ ট্রায়াঙ্গুলার অ্যান্টিজেন ধরে। পড়াইছিলাম না ভাইয়া? বলো তো, এখানে তো স্কোয়ার অ্যান্টিজেন লাগবে নাকি? তাহলে ভাই এই যে রিসেপ্টরটা, এটারে কি বলছিলাম? বি সেল রিসেপ্টর বলছিলা না? মনে আছে? এই বি সেল রিসেপ্টরটা হলো এক ধরনের অ্যান্টিবডি, এই যে আইজিএম, সরি আইজিএম না, আইজিডি। বি সেল রিসেপ্টরটা কি ভাইয়া? আইজিডি। আমি তোমার বুঝাই, জিনিসটা বুঝাই, দেখো। ধরো অ্যাকচুয়ালি এইটা এরকম থাকে না, এটা থাকে এই যে এইরকম, এই যে প্যারাটোপ। এটা কি প্যারাটোপ না ভাইয়া? বলো তো, দুই মাথায়। তাহলে দুই মাথায় যে দুইটা প্যারাটোপ আছে, এই প্যারাটোপ দিয়ে সে কি ধরতে পারে? স্কোয়ার শেপ অ্যান্টিজেন ধরতে পারে নাকি? নাকি? তো এইরকম বি সেলের উপরে এই রিসেপ্টরগুলো আসলে এইভাবে থাকে না, রিসেপ্টরগুলো আসলে অ্যান্টিবডি লাগানো থাকে। তাহলে ভাই বলো তো, ভারী চেইনটা কি প্লাজমা মেমব্রেনে ফিক্স করা থাকে না? তাহলে ভাই এটা কিন্তু মনোমার। এটা কি মনোমার, ডাইমার না ট্রাইমার না কত? মনোমার। কিন্তু এটা কি ফ্রি? এটা ফ্রি না। তাহলে আইজিজি কিন্তু ফ্রি ছিল, এটা কি ফ্রি? এটা ফ্রি না। তাহলে এটা কি মা থেকে বাচ্চায় যাইতে পারবো? মা থেকে বাচ্চা যাইতে হলে তো তোমার রক্তের মাধ্যমে যায়, রক্তরে ক্রস করা লাগবে। এটা যদি রক্তরে ক্রস করতে চায়, তাহলে বি সেল সহ রক্তরে ক্রস করতে পারবো। বি সেল তো অনেক বড়, বি সেল কি ভাই রক্তরে ক্রস করতে পারে? ওই এত বড় কোষ কি ভাই রক্ত নালী দিয়ে বেরোইতে পারে? আর তো ডায়াবেটিসও করতে পারে না, তাই না? তাহলে ভাইয়া বলো যে এটা এটা কি সম্ভব যে তোমার যাবে? এটা যদিও মনোমার, কিন্তু মা থেকে বাচ্চা যাবে না। তাহলে মনে রাখবা, বি সেল রিসেপ্টর হিসেবে কে কাজ করে? আইজি ডি। আচ্ছা, আবার বসো ভাইয়া। বেসোফিল থেকে জানি কি তৈরি হয় ভাইয়া? যেটা বেসোফিল ভাইয়া, মনোসাইট যেমন টিস্যু স্পেসে যায় ম্যাক্রোফেজ তৈরি করে, তেমন বেসোফিল জানি টিস্যু স্পেসে যায় কি তৈরি করে?
মাস্ট। ভাইয়া মাস্ট সেলের উপরে কি এরকম ওয়াই আকৃতির জিনিসপত্র দিছিলাম তোমাদের মনে আছে? কারণ কি ভাইয়া বলো তো, মাস্ট সেলের উপরেও মাস্ট সেলের রিসেপ্টরেও কি থাকে বলো? অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিটার নাম হলো আইজিই। নাম কি ভাইয়া? আইজিই। এখন তোমরা আমার এক কোশ্চেন আনসার দাও, এই অ্যান্টিবডিটার মধ্যেও রিসেপ্টর আছে ভাইয়া, এই অ্যান্টিবডিটার মধ্যেও রিসেপ্টর আছে। এটা হলো নর্মাল মানে জেনেরিক রিসেপ্টর, মানে মোটামুটি ধরো মাসেলের রিসেপ্টরগুলো স্পেসিফিক না। ধরো এই আইজি হলো স্কোয়ার, এই আইজি হলো ট্রায়াঙ্গুলার, এই আইজি গোল ধরতে পারে, এক এক ধরনের তাহলে ভাইয়া মাসেল কি প্রায় সব ধরনের জীবাণু দিয়ে উত্তেজিত হইতে পারে, তাই না ভাইয়া বলো তো? তো এইগুলা ফিক্স না, বাট মাস্ট সেলের রিসেপ্টর হিসেবে কে থাকে? আইজিই। আর বি সেলের রিসেপ্টর হিসেবে কে থাকে ভাইয়া বলো তো? আইজিডি। এই দুইটা তোমার মনে রাখা লাগবে। আইজিডি হলো বি সেল রিসেপ্টর, আইজিই হলো মাস্ট সেল রিসেপ্টর। আমার কথা কি বুঝতে পারছো বলো? তাহলে আমারে বলো তো, হিস্টামিন হেপারিন ক্ষরণে কোন অ্যান্টিবডির ভূমিকা আছে? আইজিই। আর বলো তো ভাইয়া, এই বি সেল সক্রিয়করণে কোন অ্যান্টিবডির ভূমিকা আছে? আইজিডি। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, হিস্টামিন যদি অতিরিক্ত ক্ষরণ হয়, হিস্টামিন যদি অতিরিক্ত ক্ষরণ হয় তখন ওইটাকে কি বলে? মানে হিস্টামিন অতিরিক্ত ক্ষরণ হওয়া মানে কি? প্রদাহ বেশি হওয়া। প্রদাহ বেশি হওয়া মানে কি ভাইয়া? ইমিউন রেসপন্স কি বেশি হওয়া। ইমিউন রেসপন্স বেশি হওয়ার জানি কি বলে? গত ক্লাসে বলছিলাম, বলো। কি বলে? অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটি বলে। তাহলে ভাইয়া অ্যালার্জি বা হাইপার সেন্সিটিভিটির জন্য দায়ী অ্যান্টিবডি কোনটা? আইজি ই। কারণ আইজি হিস্টামিন বেশি ক্ষরণ করায়, আর হিস্টামিন প্রদাহ বাড়ায় দেয়, তখন তোমার এই যে অ্যালার্জি উঠে গায়ের মধ্যে। কথা বুঝতে পারছো? কারণ কি তোমার ওই যে ভেসেল লিক বেশি হইতেছে। কথা বুঝতে পারছো ভাইয়া বলো? ওকে এবার হ্যাঁ বলো। তাহলে আইজিডি এটা উৎপন্ন হয় কেমনে? আইজিডি প্লাজমা সেল দিয়ে উৎপন্ন হয়। তোমার আমি বুঝাই দেয়, দেখো। ধরো এটা একটা প্লাজমা সেল, দাঁড়াও আমি ক্লিন করি। ধরো এটা একটা প্লাজমা সেল, এটা কি উৎপন্ন করব? আর এটা হলো একটা বি সেল। এই বি সেল এখন বর্তমানে কই আছে জানো? বোন ম্যারোতে আছে। কোথায় আছে? বোন ম্যারোতে ট্রেনিং প্রাপ্ত হইতেছে। মনে রাখবা, এই এই বি সেলের এইখানে ওই ভারী চেইনের জন্য, মানে এই এরিয়ার জন্য কি থাকে? এই যে আইজিই, এই যে এটা কি ভারী চেইনের এরিয়া না ভাইয়া? এই এরিয়াটার জন্য রিসেপ্টর থাকে এই যে এইখানে, এই সারফেসে, সেল মেমব্রেনের সারফেসে। কথা বুঝতে পারছো? এটা কোন চেইনের জন্য রিসেপ্টর ভাইয়া? হেভি চেইন। হেভি চেইনের কনস্ট্যান্ট রিজিয়নের জন্য এখানে রিসেপ্টর থাকে, ঠিক আছে? আর এটা হলো প্লাজমা সেল। প্লাজমা সেল কি তৈরি করতেছে এই জায়গায়? আইজিডি অ্যান্টিবডি তৈরি করতেছে নাকি না? করতেছে। ওকে, করার পরে এটা ভাসতে 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 গিয়ে এক সময় না এক সময় যে কোনো বি সেলের সাথে সম্মুখীন হবে, হবে নাকি হবে না? হইলে এটা এখানে ফিক্স হয়ে যায়। কথা বুঝতে পারছো? যে অ্যান্টিবডি আইব ওইটাই ফিক্স হয়ে যাইব, তখন ওই বি সেল ওই ক্লোনে চলে যাইব। কথা কি বুঝতে পারছো? মানে ধরো এই অ্যান্টিবডিটা যদি হইলো তোমার স্কোয়ার ওয়ালা হয়, তাহলে স্কোয়ার ওয়ালা লাগে যাইব। আর একবার স্কোয়ার ওয়ালা লাগলে ও হইলো বাকি রিসেপ্টরগুলোরে গুটায় ফেলে এবং স্কোয়ার ওয়ালা অ্যান্টিবডি তৈরি করে আবার এখানে তৈরি করে ফেলে, বুঝছো? বাট মেইন কাহিনী হলো তোমার প্লাজমা সেল তৈরি করে ও যায় যায় ফিক্স হয়ে যায়। কথা বুঝতে পারছো? ভাই কিন্তু এই যে বি সেল আগে অ্যাক্টিভেট হয়, তারপরে না এই প্লাজমা হয় তৈরি। তাহলে যদি ওই আইজিডি এই এই প্লাজমা সেল হইলো ভাইয়া এমন বি সেল থেকে ভাইয়া, আমি কি বলছি এই বি সেল কই আছে? তার মানে এটার বয়স কত, কম না বেশি? তাহলে এর আগে কি আরো বি সেল তৈরি হয় নাই? তাহলে এইটা ধরো একটা বি সেল, এটা বুইরা বি সেল বা ম্যাচিউর বি সেল নাকি? এই ম্যাচিউর বি সেল কি তৈরি করতে পারে? প্লাজমা সেল তৈরি করতে পারে নাকি না? তাহলে এইখান থেকে আইজিডি তৈরি হয়ে এই বি সেল অ্যাক্টিভেট করবে। কথা কি বুঝতে পারছো? এই বি সেল আর এই বি সেল কি সেম? ওর কি এমন কোনো কথা আছে ওর নিজের প্লাজমা সেল তৈরি করে নিজেরই অ্যাক্টিভেট করা লাগবে? না, আরও বি সেল আছে না পুরানো, ওইগুলা প্লাজমা সেল তৈরি করে ওইগুলার অ্যান্টিবডি গিয়ে ওর মধ্যে ফিক্স হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? এই হলো কাহিনী। আরেকটা লিঙ্ক দিতেছি, জয়েন করো।
আচ্ছা, তাহলে ভাই এতটুকু ক্লিয়ার তো তোমরা নাকি? এখন দেখো ভাই কি কি আছে দেখো। বি সেল রিসেপ্টর তোমরা জানো, তাহলে দেখো বি সেলকে সক্রিয় করে হ্যান তেন। এখন আসো দেখো আইজিএ কোথায় পাওয়া যায় ভাইয়া? এক্সটার্নাল তরলে পাওয়া যায়। দেখো এক্সটার্নাল তরল, দেখো দেহের মোট অ্যান্টিবডির 15% হয়েছে আইজিএ। এই ধরনের অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? মিউকাসে। মিউকাস কই থাকে? বাইরের তরলে থাকে, ঝিল্লিতে আবৃত থাকে। আচ্ছা, তারপরে দেখো তাহলে ভাইয়া কি বলছি, পরিপাক 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 যেমন ভাইয়া স্যালাইভা, জনন যেমন ভাইয়া কি বীর্য, এগুলোতে পাওয়া যায় না? এগুলো কি এক্সটার্নাল তরল না? শ্বসনতন্ত্রের যেমন নেজাল ডিসচার্জ বা সর্দি, তাই না? এগুলোতে পাওয়া যায়। এবার দেখো দুধ, মায়ের দুধ, এটাও তো এক্সটার্নাল তরল। বিস্তৃত হয় এবং সেখানে রোগ সৃষ্টিকারী জীবাণু অণুজীবকে প্রশমিত করে। মায়ের দুধেও আইজিএ পাওয়া যায়। মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় শিশুদেহে এটা স্থানান্তরিত হয়। ইম্পর্টেন্ট। আইজিডি ভাইয়া, আইজিডি ভাইয়া কি হিসেবে কাজ করে বইলা দিছি? বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করে আইজিডি। দেহের মোট আইজি এর 1%-এরও কম হচ্ছে আইজিডি। এটা রক্ত লসিকা লিম্ফোসাইটের বি কোষে আইজিজি পাওয়া যায়। ভাই রক্ত আর লসিকায় কিন্তু বি সেল পাওয়া যায়, তাহলে এটাও এখানে পাওয়া যাবে। এর কাজ অজ্ঞাত হলেও বিজ্ঞানীদের ধারণা আইজিডি বি কোষকে সক্রিয় করে। ভাই এর কাজ অজ্ঞাত না, আসলে বুঝতে পারছো? এর কাজ কিন্তু জ্ঞাত। সেটা কি? সে বি সেলের উপরে থাকে, তাই সে কাকে সক্রিয় করবে ভাইয়া? বি কোষকে সক্রিয় করে। আর ভাই আইজি জানি কার উপরে থাকে? আইজি যেন কার উপরে থাকে? মাস্ট কোষের উপরে থাকে। এই যে দেখ ভাইয়া দেহের মোট ইসের আইজি, আচ্ছা যাই হোক, আইজি হইলে যে মাস্ট কোষের উপরে থাকে। তাহলে মাস্ট কোষ ভাইয়া কি ক্ষরণ করে? মাস্ট কোষ জানি কি ক্ষরণ করে ভাইয়া? কি ক্ষরণ করে মাস্ট কোষ? হিস্টামিন আর হেপারিন। কোনটা বেশি ক্ষরণ করে? হিস্টামিন। এটি দুর্লভ অ্যান্টিবডি, এটা ভাইয়া খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে। দুর্লভ অ্যান্টিবডি বি কোষ ও মাস্ট কোষ ও বেসোফিলে থাকে। ভাইয়া মাস্ট কোষে থাকলে তো বেসোফিলে থাকবেই নাকি না? কারণ বেসোফিল আর মাস্ট কোষ কি একই জিনিস। তাহলে দেখো এই ম্যাথটা যদি তোমরা না মিলাইতে পারো আজীবন মুখস্থই করবা। কথা বুঝতে পারছো? অনেকে এইটাই জানে না যে বেসোফিল আর মাস্ট কোষ একই জিনিস। এই কনসেপ্ট যদি না থাকে তখন তোমরা এত বড় বড় বই পড়া যায় না অ্যাডমিশন টেস্টে, ওই আনসারটা দাগায় আইসা বাইরে যাইতে পারবা না। বমি করলে করতে পারো, আগের দিন পড়লে পারবা, কিন্তু যদি তোমার আগের দিন পড়লে এইটা পারবা আবার অন্যটা ভুলে যাবা, তো সব কিছুই লজিক্যাল অ্যাপ্রোচে না গেলে এত বড় সিলেবাস শেষ করতে পারবা না। কথা বুঝতে পারছো? যাই হোক, তাহলে দেখো আর বি কোষেও ভাই কিছু কিছু পাওয়া যায়, এটা তুমি ইগনোরও করতে পারো, এটা আইবো না। এখন আসো হিস্টামিন ক্ষরণকে উদ্দীপিত করে। আরে ভাই এই মাস্ট সেলের রিসেপ্টরের সাথে ব্যাকটেরিয়া যুক্ত হইলেই তো হিস্টামিন ক্ষরণ করে, তাই হিস্টামিন ক্ষরণকে তো উদ্দীপিত করবে। হিস্টামিন কি ভাইয়া প্রদাহ সারার মেইন জিনিস না? হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, কাইনিন, নাকি না? আচ্ছা, প্রদাহ সারা অতিরিক্ত হয়ে গেলে ওটাকে কি বলে? অ্যালার্জি। যেমন সন্ধিবাতে, সন্ধিবাতে মনে হয় বুঝাইতেছে আর্থ্রাইটিস। কথা বুঝতে পারছো? প্রবাবলি এইটাই, বাত ব্যথা বা সন্ধিবাতে, আই ডোন্ট নো হোয়াট ডাজ ইট মিন। যাই হোক, তারপরে এই অ্যান্টিবডির বেশ নেতিবাচক প্রভাবিত হয়েছে। কেন ভাইয়া নেতিবাচক? এটা অ্যালার্জি কি ভালো জিনিস না খারাপ জিনিস? তুমি দুইটা মাস্তান চোর মারতে তুমি ধরো ট্যাঙ্ক নিয়ে আইছো, এটা কি ভালো না খারাপ? অপচয়। তাহলে এটা নেতিবাচক। কারণ কি? এক্সেসিভ ইনফ্লামেশন হইলে তোমার বডিতে খারাপ লাগবে, তোমার বডি, কথা বুঝতে পারছো? তোমার বডিতে ডিস্ট্রাকশন বেশি হবে। এই কারণে অ্যালার্জি হইলে তোমার ভালো লাগে না, এটা নেতিবাচক। কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তারপরে আসো আমরা এখন অ্যান্টিবডির কাজ নিয়ে পড়বো। অ্যান্টিবডি কেমনে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডির কাজের কিছু ধরন আছে। এক নম্বর হলো অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন মানে কি? কে বলবা? বলো, কে বলবা? সুমাইয়া বলো, ইংলিশ ভার্সন বলো, বলো বলো না। স্তূপীকরণ তো বললা, তার মানে কি? স্তূপীকরণ মানে অধঃক্ষেপণ নাকি? অধঃক্ষেপ তৈরি করা নাকি? নাকি? তাহলে প্রিসিপিটেশন মানে কি? দুইটার মধ্যে কি পার্থক্য? প্রিসিপিটেশন মানে কি? প্রিসিপিটেশন আর অ্যাগ্লুটিনেশনের মধ্যে পার্থক্য কি ভাইয়া? বলতেছি। অ্যাগ্লুটিনেশন মানে হলো ইনসলিউবল সাবস্টেন্স। ইনসলিউবল কি সলিউবল ভাইয়া? ইনসলিউবল মানে অদ্রবণীয়। অদ্রবণীয় জীবাণু রক্তে মানে ঘুরতেছে। আচ্ছা, অদ্রবণীয় জীবাণু ভাইয়া রক্তে ধরে ঘুরতেছে, তাহলে রক্তে ঘুরলেই কি ওরা দলা পাকায় অদক্ষেপ হইব? না। কারণ কি? তারা দূরে দূরে আছে নাকি না?
তাহলে এই জীবাণুটা কি সলিউবল না ইনসলিউবল? ইনসলিউবল, মানে রক্তে দ্রবীভূত হয় না, কিন্তু রক্তের বেগের কারণে ওই দ্রবণের মধ্যে সে মিক্স হয়ে আছে এবং সে অধক্ষিপ্ত হইতেছে না হইতেছে না? হইতেছে না। কারণ হইতেছে না কারণ সে বেগের সাথে আছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এখন ভাই ধরো এই জীবাণুর বিরুদ্ধে এই যে আইজিজি অ্যান্টিবডি তৈরি হয়েছে, ভাই আইজিজি অ্যান্টিবডি কি এরকম করতে পারে না যে ধরো এই একটা আইজিজি অ্যান্টিবডি, এটা এইখানে একটা ব্যাকটেরিয়ারে ধরছে, এখানে একটা এপিটপ আছে তাই একটা ব্যাকটেরিয়া ধরছে, ধরো এই ব্যাকটেরিয়ার আরেকটা এপিটপ এই জায়গায় আছে, ওইটারে আবার আরেকটা আইজিজি অ্যান্টিবডি ধরলো, তাই না? আবার ভাইয়া ধরো আরেকটা ব্যাকটেরিয়া এইভাবে ধরলো, ঠিক আছে, আবার এটা আরেকটা ব্যাকটেরিয়া ধরলো, আবার এটারে আবার অন্য আইজিজি ধরলো, আবার এটারে আবার এই ধরলো, এভাবে কি ভাই রিয়াকশন হয়ে যাইতে পারে না? বলো তো। তাহলে এইভাবে ভাইয়া একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেন এমনি লাইগা 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 এরকম একটা জালকের মতো একটা গঠন তৈরি করতে পারে না? উল্টাপাল্টা জালকের মতো একটা দলা পাকাইতে পারে না ভাইয়া? বলো তো এটাকে কি বলে ভাইয়া? দলা পাকানো। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো অ্যান্টিবডিগুলো নর্মালি ঘুরতেছে, অ্যান্টিজেনগুলো ঘুরতেছে, এখন ও কি করতেছে, এই দেখো ও হইলো কারে ধরতে পারে? এই যে অ্যান্টিজেনগুলো ধরতে পারে। এই অ্যান্টিজেনগুলো ব্যাকটেরিয়ার সারফেসে আছে, এখানকার যে কোনো অ্যান্টিজেনরে ও ধরতে পারবে। এই যে এগুলো হলো অ্যান্টিজেন, এগুলোর বিরুদ্ধে এই যে প্যারাটোপ আছে, তাহলে এগুলোরে ধরতে পারবে। এখন ভাইয়া কি হয়েছে, ওরা এই যে এইভাবে ধরছে, দেখো কোনো নাই কিন্তু সবাই একটা একটাই, দেখো এই অ্যান্টিজেন ধরছে, এই অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন ধরছে, এখানে একটা অ্যান্টিজেন, আবার এখানে একটা অ্যান্টিজেন ধরছে, এখানে একটা, সবাই কিন্তু ধরছে। ধরার কারণে কি দলা পাকায় গেছে না ভাই? বলো তো এইভাবে। আচ্ছা দলা পাকানোর কারণে এটার ভার বাইরে যাবে না? ভর কি বাড়বে না কমবে? এবং এটা কি হবে বলো? অধক্ষেপ হয়ে কি হবে? স্থির হবে না অস্থির হবে? পাথর তো স্থির, তাহলে পাথর পড়ে গেল, স্থির হয়ে গেল। ওকে, অধক্ষেপ হয়ে স্থির হয়ে গেল। যখন ভাই এটা স্থির হয়ে থাকবে তখন তোমার মনে আছে এই যে হেভি চেইন, এই হেভি চেইন জানি কি হিসেবে কাজ করে ভাই? এই হেভি চেইন জানি কারে ডাকতে পারে? কার জন্য জানি রিসেপ্টর আছে? ম্যাক্রোফেজ আর কে? কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে ভাই ম্যাক্রোফেজ কি এইখানে এসে হেভি চেইন যদি দেখে তাহলে অপসনিন হিসেবে কাজ করবে না এটা? এবং ম্যাক্রোফেজ কি এই পুরো দলাটারে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে না? কথা কি বুঝতে পারছো? তাহলে অ্যাগ্লুটিনেশন কেমনে হয় ভাইয়া? এই অ্যান্টিবডিগুলো লাগায় দলা পাকায় নিচে পড়া যায়, স্থির হয়ে যায়। স্থির হলে ম্যাক্রোফেজ তখন ফ্যাগোসাইটোসিস, যদি স্থির না হয় বেগমান হয় তখন কি ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করতে পারবো না? যদি স্থির হয়ে পড়ে যায় তখন ম্যাক্রোফেজ এসে বা নিউট্রোফিল এসে এটা ফ্যাগোসাইটোসিস করে ফেলে। এটারই বলে ভাইয়া দলা পাকায় নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা। তাহলে দেখো ম্যাক্রোফেজ নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে। দেখো ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আইজিজিও এখানে আসতে পারে, আইজিএমও আসতে পারে, যে কেউ আসতে পারে, কিন্তু মেইন কাহিনী হলো এরকম দলা পাকাবে। কথা কি বুঝতে পারছো? না, আসঞ্জন জিনিসটা হলো ক্লাম্পিং, এটা হলো ক্লাম্পিং না ভাই, এটা হলো দলা পাকানো বা অ্যাগ্লুটিনেশন, দুইটা আলাদা। ক্লাম্পিং মানে হলো তোমার একটা অ্যান্টিবডি কয়ডারে ক্লাম্প করতে পারে। কথা বুঝতে পারছো? মানে একটা অ্যান্টিবডি কয়ডারে ক্লাম্প করতে পারে। কথা কি বুঝতে পারছো? ওইটা হলো আসঞ্জন, মানে ওইটা বুঝাইছে যে আইজিএম হইলো একটা অ্যান্টিবডি করে, আর অ্যাগ্লুটিনেশন মানে এখানে তুমি অনেকগুলো অ্যান্টিবডি ইউজ করতে পারবা। কথা কি বুঝতে পারছো? বলো। আসঞ্জন মানে কি? ক্লাম্পিং, আর এটা মানে অ্যাগ্লুটিনেশন। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো। ক্লাম্পিং এ কয়টা একটা অ্যান্টিবডি কনসিডার করবা, আর এখানে হলো অনেকগুলা, মানে এখানে সবগুলোতেই অনেকগুলা। যে প্রক্রিয়ায় রক্ত ও লসিকায় সুনির্দিষ্ট অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়ার ফলে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব কি দলা পাকিয়ে নিশ্চল কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়। দেখো নিশ্চল আর নিষ্ক্রিয়, কিন্তু নিশ্চল মানে কি? স্থির হয়ে যায় বলছিলাম, পড়ে থাকে, ওইটার স্তূপীকরণ বলে। প্রত্যেক অ্যান্টিবডি নির্দিষ্ট এনজাইমের সাথে বিক্রিয়া করে। দেহে অণুজীব বা অণুকণার অনুপ্রবেশ ঘটলে বহিরাগত পদার্থের গায়ে উপস্থিত অ্যান্টিজেন, ভাইয়া বহিরাগত পদার্থের গায়ে উপস্থিত অ্যান্টিজেন কোনটা ভাইয়া বলতে পারবা? এই যে এই গুলতিগুলা কি অ্যান্টিজেন, ঠিক আছে। আচ্ছা তারপরে হইলো এগুলার লগেই তো লাগছে, তাই না? এগুলার লগেই লাগছে না এই গুলতিগুলার লগে? আচ্ছা ফাইন। তারপরে হলো অ্যান্টিজেনের প্রতি সাড়া দিয়ে অ্যান্টিবডি ক্রিয়াশীল হয় এবং অ্যান্টিবডিতে দুটি করে অ্যান্টিজেন বাঁধনস্থল থাকে। কি ভুল বলছি কিছু? না। অতএব একটি অ্যান্টিবডি দুটি অ্যান্টিজেনকে কি করতে পারে? আটকাতে পারে। এভাবে অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের পারস্পরিক বিক্রিয়ায় একে অপরের সাথে যুক্ত হয়ে কি হয়ে যায়? দলা পাকিয়ে নিশ্চল হয়ে বড় স্তূপের মতো কি হয়ে থাকে? পড়ে থাকে। ফলে খুব সহজেই ম্যাক্রোফেজ ও নিউট্রিফিল শীতরক্তকণিকা ফ্যাগোসাইটোসিস করে গ্রাস করে। কিভাবে? অপসনিনের মাধ্যমে। মানে অপসনিন, আইজিজি আইজিএম এগুলো হলো অপসনিন। কথা কি বুঝতে পারছো ভাইয়া? এবার আসো প্রিসিপিটেশন
অ্যাগ্লুটিনেশনের সময় কি বলছিলাম ভাই, এই যে জীবাণু, এই জীবাণুটা কি সলিউবল ছিল না ইনসলিউবল? অদ্রবণীয়। অদ্রবণীয় মানে কি ইন। তাহলে ভাই অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ বলবো যদি অদ্রবণীয় জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি ক্রিয়া করে। আর যদি ভাই দ্রবণীয় জীবাণু মানে অনেক ক্ষুদ্র জীবাণু যেমন ভাইরাস টাইরাস এগুলোর বিরুদ্ধে যদি অ্যান্টিবডি ক্রিয়া করে তখন ওটাকে কি বলবো? ভাইরাস বা টক্সিন, একটা প্রোটিন, এগুলোর বিরুদ্ধে যদি কাজ করে তখন ওটাকে কি বলবো? তাহলে প্রিসিপিটেশন আর অ্যাগ্লুটিনেশনের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? অ্যাগ্লুটিনেশন মানে ইনসলিউবল জীবাণুরে যদি তুমি ফালাই দাও, আর প্রিসিপিটেশন মানে কি ভাইয়া? সলিউবল জীবাণুরে তুমি লাইগা লাইগা বড় বানাইলে, সলিউবল জীবাণুরে বড় বানায়া ইনসলিউবল বানায় তারপরে যদি ফালাই দাও এটাকে বলে প্রিসিপিটেশন। যেমন ভাই দেখো এটা হলো টিটেনাস টক্সিন, মানে এটা একটা বিষ। এটা কি ভাই? একটা টিটেনাস ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম টিটানির নাম শুনছো না? নাম শুনছো না শুনো নাই? ক্লস্ট্রিডিয়াম টিটানি এটা কি করে জানো? একটা টক্সিন সৃষ্টি করে, মানে একটা বিষ তৈরি করে, বিষ তৈরি করে রক্তে ছাড়ে, এটাকে বলে টিটেনাস টক্সিন। এটা জাস্ট একটা প্রোটিন, এই বিষটা সেলকে মারে বা সেলের জন্য ক্ষতিকর। তাহলে এই বিষে আটকাইতে হবে, এই বিষের বিরুদ্ধে ভাইয়া অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডিটা কি ভাইয়া? আইজিজি আইজিএম হইতে পারে। এই অ্যান্টিবডি কি ভাইয়া এই যে এই বিষের বিরুদ্ধে বিষের সাথে লাইগা দিতে পারে না ভাই এইভাবে? বলো তো। লাইগা গেলে এটার ভারও বাড়াই দেয়, এটারও নিচে ফালাই দিতে পারে নাকি? হ্যাঁ দেখেন এটারে বলে প্রিসিপিটেশন। তাহলে দেখো প্রিসিপিটেশনের ক্ষেত্রে একটা কথা বলছে দ্রবণীয়। কি বলছে? দ্রবণীয়। অ্যান্টিজেনের সাথে টিটেনাস টক্সিন আণবিক যৌগ প্রিসিপিটেশন অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ার ফলে বড় ধারিকা অদ্রবণীয় বস্তু হিসেবে অদক্ষিপ্ত হয়, একে অদক্ষেপণ বলে। অদক্ষিপ্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি দলাকে খুব সহজেই ভাই এই যে কি এটার মধ্যে কিসের রিসেপ্টর আছে? ফ্যাগোসাইট। তাহলে ফ্যাগোসাইটোসিস করে গ্রাস করতে পারে। কথা কি বুঝতে পারছো? ওকে ফাইন। আরেকটা কি ভাইয়া? আরেকটা ফাইনালি হইলো কি নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন মানে কি ভাইয়া? নিউট্রালাইজেশন মানে কি ভাইয়া জানো? ওই রিসেপ্টরগুলোরে ব্লক করে দেওয়া। নিউট্রালাইজেশন মানে কি ভাইয়া? প্রশমন করা। প্রশমন মানে কি? রিসেপ্টর ব্লক করে দেওয়া। রিসেপ্টর ব্লক করে দেওয়া মানে দেখো তোমাদের মনে আছে যে একটা কথা মনে আছে অণুজীবে পড়ছিলা যে শ্বসনতন্ত্রের ভাইরাস শুধু শ্বসনতন্ত্রেই আক্রমণ করে, রেচনতন্ত্রের ভাইরাস শুধু রেচনতন্ত্রেই আক্রমণ করে। আচ্ছা একটা মিনিট দাঁড়াও তো ভাইয়া, একটা মিনিট। আসো না? আসো তো নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই নিউট্রালাইজেশন তোমরা পড়ছো না ভাই? একটা জায়গায় পড়ছো না যে শ্বসনতন্ত্রের ভাইরাস শুধু শ্বসনতন্ত্রই আক্রমণ করে, রেচনতন্ত্রের ভাইরাস শুধু রেচনতন্ত্রই আক্রমণ করে? পড়ছো না এরকম? হ্যাঁ। তো এটার কারণ কি ভাইয়া? কারণ শ্বসনতন্ত্রের ওইটার জন্য ওইটা রিসেপ্টর আছে, রেচনতন্ত্রের ওইটার জন্য ওইটা রিসেপ্টর আছে। এখন ভাই রিসেপ্টরে যদি ব্লক করে দাও তাহলে কি ওই শ্বসনতন্ত্রের কোষের সাথে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা যুক্ত হইতে পারবে? পারবে না। তোমার দেখাই ভাই, দেখো সিস্টেমটা দেখো। এই যে ধরো অ্যান্টিবডি ব্লক করে দিছে। কি ব্লক করে দিছে ভাইয়া? ওর অ্যান্টিজেনটা ব্লক করে দিছে। অ্যান্টিজেনটা যদি ব্লক করে দেয় তাহলে এটারে বলে নিউট্রালাইজেশন। নিউট্রাল করে দিল। নিউট্রাল করে দিলে লাভ কি? দেখো নর্মালি কিন্তু দেখো ওর যে এই যে এইরকম এই যে দেখো সেলের উপরে যে রিসেপ্টরটা আছে এটার মধ্যে বসতে পারে, কিন্তু অ্যান্টিজেন যদি লক করে দেয় ওর রিসেপ্টরে তখন দেখো ও কিন্তু সেলের উপরে রিসেপ্টরের সাথে কি বসতে পারতেছে ভাইয়া? দেখছো এটা? এই যে লক করে দিছে অ্যান্টিবডি ওরে, ও কি বসতে পারতেছে আর না আটকায় যাইতেছে? আটকাইতে পারতেছে না। কথা বুঝতে পারছো? কারণ ওর এই যে অ্যান্টিজেনটাতে তো অ্যান্টিবডি লক করে দিছে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? বলো বলো। এই তো এইটারে বলে নিউট্রালাইজেশন। দেখো নিউট্রালাইজেশন কি? যে প্রক্রিয়া একটি অ্যান্টিবডি কোনো অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ঢেকে রাখে যাতে ও বহিঃপ্রকাশ ঘটাইতে না পারে, ওটারই বলে নিউট্রালাইজেশন। কি বুঝতে পারছো? রিসেপ্টর ব্লক করে দেওয়া, এটা মানে কি? রিসেপ্টর ব্লক। বিশ্লিষ্টকরণ বা লাইসিস ইম্পর্টেন্ট ভাই, এটা বুঝাই, বিশ্লিষ্টকরণটা বুঝাই। দেখো ভাইয়া মনে আছে এই অ্যান্টিবডির এইখানে জানি কার কার জন্য রিসেপ্টর ছিল? একটা হলো ফ্যাগোসাইট আর একটা কি? কমপ্লিমেন্ট। তাহলে ভাই কমপ্লিমেন্ট জিনিসটা কি এখন বুঝো। কমপ্লিমেন্ট হইলো প্রায় 20 ধরনের প্রোটিন। কি ভাইয়া বলো তো?
20 ধরনের প্রোটিন এবং এই প্রোটিনগুলো লিভার প্রতিনিয়ত সংশ্লেষ করতে থাকে, রক্তে ছাড়তে থাকে এবং এই প্রোটিনগুলো নিষ্ক্রিয়ভাবে রক্তে ঘুরতে থাকে। কি বলছি ভাইয়া? কমপ্লিমেন্ট হলো এক ধরনের প্লাজমা প্রোটিন, অবশ্যই রক্তে থাকে মানে কি ভাইয়া? এটা প্লাজমা প্রোটিন, ঠিক আছে? তাহলে এটা 20 ধরনের প্রোটিন, এটা প্লাজমা প্রোটিন এবং এটা লিভার তৈরি করে রক্তে ছাড়তে থাকে, কারণ লিভার হলো গামা গ্লোবুলিন বাদে সব প্লাজমা প্রোটিন তৈরি করে। তাহলে রক্তে ছাড়তে থাকে এবং রক্তে এটা নিষ্ক্রিয়ভাবে ঘুরতে থাকে। কিন্তু ভাইয়া যদি এ হইলো এমন একটা অ্যান্টিবডি পায় যার এইখানে অ্যান্টিবডি এখানে লাগলে এখানে একটা রিসেপ্টর তৈরি হয় কমপ্লিমেন্টের জন্য, লাগলে রিসেপ্টর তৈরি হয়, আগেই তৈরি হয় না। কথা বুঝতে পারছো? লাগার পরে এখানে একটু চেঞ্জেস হয়, তারপরে এখানে রিসেপ্টর। তাহলে ম্যাক্রোফেজ বা কমপ্লিমেন্টারি রিসেপ্টর আছে, তাহলে কি ভাইয়া ও ভাসতে ভাসতে গিয়ে এখানে লাইগা যাইতে পারে না? আচ্ছা, তাহলে ভাসতে ভাসতে যায় ধরো একটা কমপ্লিমেন্ট প্রোটিন এখানে লাগে গেল, ভাসতে ভাসতে যে একটা কমপ্লিমেন্ট প্রোটিন এখানে বলছি, একটা কমপ্লিমেন্ট প্রোটিন গিয়া ধরো লাগে গেল। আচ্ছা, একটা কমপ্লিমেন্ট প্রোটিন লাগার পর কি জানো, এই কমপ্লিমেন্ট প্রোটিন আবার এখানে রিসেপ্টর তৈরি হয় আরেকটার জন্য, তখন আরেকটা জায়গা লাগে, এরকম ভাইয়া আরেকটা আসে, আরেকটা জায়গা লাগে, এরকম লাগতে 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 এরকম কি তৈরি করে ভাইয়া বলতো? শিকল বা চেইন তৈরি করে। এই চেইনটা আবার কি হয় জানো, মাঝখান থেকে ভাঙা যায়। এরকম কি হয়, মাঝখান থেকে ভাঙা যায়। এত মেকানিজম বোঝা লাগবে না, জাস্ট এটা বুঝো, লাইগা শিকল তৈরি করে, শিকল তৈরি করে যে মাঝখান থেকে ভাঙা গেল, মাঝখান থেকে ভাঙা একটা জিনিস রিলিজ হয়, ওটা C3 বলে, মানে কমপ্লিমেন্ট 3 নাম্বার প্রোটিন। এটা হলো কমপ্লিমেন্ট 1, এটা কমপ্লিমেন্ট 2, এটা কমপ্লিমেন্ট কত 3, এরকম 7-8 পর্যন্ত আছে, কিছু কিছু রিপিট আছে, এই কারণে 20 বলছে, বুঝছো? যে 7A 7B এরকম রিপিট থাকার কারণে 20 ধরনের বলছে, এমন আছে 20 পর্যন্ত আছে। তো যাই হোক, কমপ্লিমেন্ট C3, তো C3 বাইরে যায়। আর ভাই এই অংশটা কি করে জানো, এই অংশটা এরকম ফোল্ড হয়ে, দেখো এই অংশটা কি করে, এই অংশটার দিকে তাকাও, এই অংশটা এরকম ফোল্ড হয়ে যায় এই যে মেমব্রেনের সাথে। কার মেমব্রেনের সাথে লাগলো এটা? ব্যাকটেরিয়ার মেমব্রেনের সাথে লাগলো। ব্যাকটেরিয়ার মেমব্রেনের সাথে লাগা এরকম একটা ফানেল তৈরি করে, ফানেল তৈরি করে। তাহলে ফানেল যদি তৈরি করে ভাইয়া, ব্যাকটেরিয়ার মেমব্রেনের মধ্যে লবণ বেশি থাকে আর বাইরে লবণ কি থাকে ভাইয়া, কম থাকে। তাহলে বাইরে থেকে কি পানি অসমোসিস প্রক্রিয়া ভিতরে ঢুকবো না? তাহলে ভিতরে ঢুকে ব্যাকটেরিয়া ফুলাইতে ফুলাইতে কি করে দিবে, ফাটাই দিবে। এটারে কি বলে, লাইসিস। মানে কি, ফুলায় কি করে দেওয়া, ফাটায় দেওয়া, ধ্বংস করে দেওয়া। কথা কি বুঝতে পারছো? তাইলে ভাইয়া, আর ভাইয়া এই যে মালটা বের হইলো, এই মালটা, এই মালটা কি C3 না? C3 আবার হইলো কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। কেমোট্যাকটিক এজেন্ট মানে কি, কাউরে না কাউরে কেমোট্যাক্সিস প্রক্রিয়া কি করবে, আকর্ষণ পাবে। কারে কারে করতেছে ভাইয়া? ন্যাচারাল কিলার সেল, ফ্যাগোসাইটোসিস 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, এটা মাস্ট সেলকে সক্রিয় করে যাতে এই জায়গায় ইনফ্লামেশন বেশি হয় আর বেশি বেশি ফ্যাগোসাইট এখানে আসতে পারে আর এটারে ভক্ষণ করতে পারে। কথা বুঝতে পারছো? এটা কি করে ভাইয়া, মাস্ট সেলকে কি করে, অ্যাক্টিভ করে। প্লাস ভাইয়া এটা প্লাজমায় উপস্থিত কিছু ভাইরাস কিলিং এনজাইমকে অ্যাক্টিভ করে। তাহলে এটার 3টা কাজ। C3 এর কয়টা কাজ? 3টা কাজ। একটা কি, কেমোট্যাকটিক এজেন্ট, একটা হলো মাস্ট সেল সক্রিয় করা আর ভাইরাস কিলিং এনজাইম হিসেবে কাজ করে। আর কমপ্লিমেন্ট ওভারঅল কি করে ভাইয়া, ওভারঅল কমপ্লিমেন্টগুলো কি করে? তাহলে আমি আবার বলি ভাইয়া, যে অ্যান্টিবডিটা লাগছে প্লাজমায়, সে এখন নিষ্ক্রিয়ভাবে আছে, কিন্তু এখন হঠাৎ করে একটা লাগে গেল, একটা লাগে যাওয়ার পর কি মানে চেইনের মতো আরেকটা লাগতে থাকে, লাগতে 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 কি তৈরি করে ভাইয়া, একটা চেইন তৈরি করে। চেইনের ভাইয়া 3 নাম্বার থেকে ফাইটা যায়, 3 নাম্বার থেকে ফাইটা যাওয়ার পরে বাকি চেইনটা আইসা ঠাস করে এখানে লাইগা যায়। লাইগা হলো, এটাতে বলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। যেহেতু মেমব্রেনের মধ্যে লাগে তাই এটাতে বলে ম্যাক মানে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এটা কি করে ভাইয়া, যেহেতু ব্যাকটেরিয়ার ভিতরে লবণ বেশি থাকে, তাহলে এখানে হলো কনসেন্ট্রেশন বেশি, তাহলে বেশি কনসেন্ট্রেশনের দিকে কি ফ্লো হবে, বাইরে থেকে পানি বেশি কনসেন্ট্রেশন, এটা ফুলায় ফাটায় দিবে। কথা বুঝতে পারছো? আর কি ভাইয়া, এখানে যে C3 আছে এটা মাস্ট সেল সক্রিয়করণ, এনকে ফ্যাগোসাইট আর ভাইরাস কিলিং কিছু এনজাইম অ্যাক্টিভেট করে প্লাজমায় উপস্থিত। এটা হলো তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে ভাইয়া এখন কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ তোমরা পড়তে পাবা। প্লাস ভাইয়া আর কি ভাইয়া মনে আছে, এই যে কমপ্লিমেন্ট সিস্টেমের এটা কি ভাইয়া ফ্যাগোসাইটের জন্য ম্যাক্রোফেজের জন্য রিসেপ্টর হিসেবে ক্লাস করে না? মনে আছে কমপ্লিমেন্ট সিস্টেম কি অপসোনিন ছিল না? ছিল। তাহলে দেখা এটা অপশনিন হিসেবেও কাজ করে। তাহলে দেখো ভাইয়া, ফলে কম সংখ্যক সময়ে শতগুণ। যাই হোক, এখন আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু ভাইয়া এরকম অ্যাগ্লুটিনেশনও করতে পারে। কি করতে পারে? এরকম
অ্যাগ্লুটিনেশনও করতে পারে, তবে সে স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়ার অ্যাগ্লুটিনেশন করবে। তাহলে ভাইয়া কমপ্লিমেন্ট সিস্টেম যদি স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়ার অ্যাগ্লুটিনেশন করে, তাহলে কি এটা সুনির্দিষ্ট ব্যাকটেরিয়ার অ্যাটাক করতেছে নাকি সব ব্যাকটেরিয়ার অ্যাটাক করতেছে? সুনির্দিষ্ট, মানে সুনির্দিষ্ট ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের বিরুদ্ধে ওর এখানে রিসেপ্টর আছে, সুনির্দিষ্ট ব্যাকটেরিয়া অ্যান্টি। তাহলে এই জায়গায় কমপ্লিমেন্ট সিস্টেম কি হিসেবে কাজ করতেছে? স্পেসিফিক ইমিউনিটি নাকি? কিন্তু এইখানে ভাইয়া যে কোনো অ্যান্টিবডির সাথেই ও লাগা যায় না, তাহলে এটারে কি বলে ভাইয়া বলো তো? নন স্পেসিফিক। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম স্পেসিফিক এবং নন স্পেসিফিক দুইভাবেই কি করতে পারে? কাজ করতে পারে। অ্যাগ্লুটিনেশন কিন্তু স্পেসিফিক করতে পারে। কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের এত বেশি জানা লাগে, 3টা পাথওয়ে আছে, ক্লাসিক্যাল, অল্টারনেট আর হইলো ম্যানোজ বাইন্ডিং লেকটিন। যাই হোক, এগুলো তোমার জানা লাগবে না। কমপ্লিমেন্ট সিস্টেম মেইনলি এইভাবে কাজ করে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, আরও ডিটেলস আছে অনেক কমপ্লিমেন্ট নিয়ে। যাই হোক, এখন ওগুলো লাগবো না। এখন এটা কিন্তু অ্যাগ্লুটিনেশনও করতে পারে স্পেসিফিক কিছু জীবাণুকে, কথা বুঝতে পারছো? এটা যাই না রাখলা। এখন আসো, এটা অ্যাগ্লুটিনেশন করার পর এটা হলো যেহেতু অ্যাবসন হিসেবে কাজ করে, তাহলে দেখো কমপ্লিমেন্ট সিস্টেমের ক্লাস লাইসিস কি করে? হ্যাঁ করে। কিভাবে করে ভাইয়া? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে। ওই যে একটা তৈরি করছিল, ফাইনাল তৈরি করছিল, যেটার মধ্যে পানি ঢুকছে। অ্যাগ্লুটিনেশন কি করে? হ্যাঁ করে। করে না কি করে না বলো? একটু আগে কি করছে? করছে না? জীবাণুর ধরে ফেলছে না? স্পেসিফিক কি স্পেসিফিক কিছু জীবাণুর বিরুদ্ধে এমনিতেই রিসেপ্টর থাকে। ভাইরাস নিউট্রালাইজেশন করে নাকি করে না? হ্যাঁ করে। মনে আছে এই যে C3 কি করছিল? C3 কি করছিল? ভাইরাস কিলিং কিছু এনজাইমটা কি অ্যাক্টিভেট করছিল না? লিখছিলাম না? আচ্ছা, তারপরে কি আছে ভাইয়া দেখো তো, আর এটা কি কাজ আছে দেখো তো। আচ্ছা, কেমোট্যাক্সিস কি করে নাকি করে না? কেমনে করে? এই যে আমি বলছিলাম, এই যে C3 কি কেমোট্যাক্সিস করে না? কেমোট্যাকটিক এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, মাস্ট সেলরে সক্রিয় করে নাকি করে না? করে। মাস্ট সেলরে সক্রিয় করলে বেজোফিলরাও কি সক্রিয় করবে নাকি করবে না? আসো দেখি কি লেখা আছে। এই যে দেখো, এই দেখো দেহ অনুপ্রবিষ্ট, দেখো অপসোনাইজেশন। কমপ্লিমেন্টের একটা কাজ তো অপসোনাইজেশন, আমরা জানি। দেহ অনুবিষ্ট ব্যাকটেরিয়াগারে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যুক্ত হলে কমপ্লিমেন্ট সিস্টেমের অন্তর্ভূত একটি প্রোটিন নিউট্রোফিল ও ম্যাট্রিক্সকে প্রচণ্ডভাবে ফ্যাগোসাইটোসিসে উদ্বুদ্ধ করে, একে অপসোনাইজেশন বলে। ওইভাবে উদ্বুদ্ধ করে না, মেইনলি থাকে ম্যাক্রোফেজ, ওর সাথে যুক্ত হইলেই হলো অপসোনাইজেশন হয়ে যায়। শতগুণ অপসোনাইজেশন পড়াইছি, বিশিষ্টকরণ পড়াইছি। কমপ্লিমেন্ট সিস্টেমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য অনেক ধরনের কমপ্লিমেন্টে গঠিত একটি লাইটিক কমপ্লেক্স তৈরি হয়। লাইটিক কমপ্লেক্সের আরেকটা নাম আমি কি বলছিলাম ভাইয়া? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। কি বুঝতে পারছো? লাইটিক কমপ্লেক্স কোনটা বুঝছো? বলো তো কোনটা? এই যে এটা, এটার কি বলে? লাইটিক কমপ্লেক্স। এটার ভিতরে দিয়ে কি ঢুকে ভাইয়া? পানি ঢুকে। কেন পানি ভিতরে ঢুকবে? কারণ ব্যাকটেরিয়ার ভিতরে সল্ট বেশি থাকে, তাই কনসেন্ট্রেশন কি থাকে? বেশি, তাই অসমোসিস প্রক্রিয়ায় পানি কি ভিতরে ঢুকে। এই তো, এরপরে ফাইটা যায় নাকি লাইসিস হয়। ওকে, তাহলে বুঝলা লাইটিক কমপ্লেক্সের বিশেষ গ্রুপ। এই গ্রুপ কমপ্লিমেন্টের বহিরাগত ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের কোষঝিল্লি বিদারণের মাধ্যমে, বুঝতে পারছো? ফাটানোর মাধ্যমে। বিদারণ মানে কি? কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাগ্লুটিনেশন করে, করে পয়রা নিবা। কমপ্লিমেন্ট সিস্টেম ভাইরাস প্রশমন করে, করে পয়রা নেবা। দেখো কমপ্লিমেন্ট থেকে করে তো কিছু এনজাইম, এই এনজাইমগুলোর নাম কি? ভাইরাস কিলিং এনজাইম না, বলছি না? বুঝতে পারছো? আচ্ছা, আক্রমণ করে। কেমোট্যাক্সিস, অণুজীবের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত রক্তকণিকা C3 কি করে? কেমোট্যাক্সিস করে না? এই যে কেমোট্যাক্সিস হেল্প করে। দেখো আর কি লাস্টে কি আছে ভাইয়া? লাস্টে একটা আছে ভাইরাসের প্রশমন, এটা পারবা। ওই যে ভাইরাস কিলিং এনজাইম কেমোট্যাক্সিস। এই যে দেখো মাসফিল ও বেসোফিল সক্রিয়করণ, কি পাইছো? কমপ্লিমেন্ট কি কি সিস্টেমের কিছু প্রোটিন মাস্ট কোষ ও বেসোফিল কোষকে সক্রিয় করে হিস্টামিন ও হেপারিন ও অন্যান্য পদার্থ করে, ফলে স্থানীয় রক্ত প্রবাহ তৈরি থাকে। কেন রক্ত? কারণ রক্ত জমাট বাঁধে না। কার কারণে? হেপারিনের কারণে। আর কি? টিস্যু তরল পদার্থ প্লাজমা প্রোটিনের টিস্যুর বিক্রিয়া বেড়ে যায়, এগুলো জানো। মাস্কুল আর বেসোফিলকে সক্রিয় করলে হিস্টামিন হেপারিন ক্ষরণ হবে এবং ইনফ্লামেশন বেশি হবে। কি বুঝতে পারছো বলো? বুঝতে পারছো আজকের ক্লাস? বলো। তাহলে ভাইয়া নেক্সট ক্লাসে শুনো, আজকে কিন্তু তোমাদের উইকলি হবে না। কথা বুঝতে পারছো? আমি মিথ্যা বলেছি। আমি কি বলেছি? মিথ্যা বলেছি, ঠিক আছে? এটা কেন বলেছি? যাতে তোমরা পড়াশোনা না বাদ দাও। নেক্সট শুক্রবারের উইকলি রুটিনে আজকের পড়া এবং গত উইকের পড়া ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? আজকের পড়া এবং গত উইকের পড়া কি থাকবে ভাই বলতো?
ইনক্লুডেড থাকবে এবং 50 মার্কের উইকলি হবে। কথা কি বুঝতে পারছো? এবং ইমিউনিটি কিন্তু এই যতটুকু পড়াইছি এই পর্যন্ত পুরোটা থাকবে। কথা বুঝতে পারছো? শুধু তাই না, নেক্সট রবিবারের পরে কি মঙ্গলবারও আমি ক্লাস নিব। মঙ্গলবারে যেই ক্লাস নিব ওই ক্লাসের পড়াও কি থাকবে? ইনক্লুডেড থাকবে। কথা কি বুঝতে পারছো? বলো। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। শুনো, উইকলি কিন্তু শুক্রবার হবে, ওইটা কিন্তু আর মিথ্যা না, বুঝছো কিন্তু ওইটা হইবই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে।